PDF file. So here you can see speaking class 1. First of all, I'm going to talk about how to give a presentation in English. How can we start a good presentation before audience? অর্থাৎ ইংলিশে আপনি যখন একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনার একটা ভালো ইন্ট্রোডাকশনের প্রয়োজন। ভালো একটা ইন্ট্রোডাকশন আপনি যদি না দিতে পারেন, আপনি ভিতরে যত ভালোই বলেন না কেন আপনার টপিক সম্পর্কে, শুরুতেই যদি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু ওই প্রেজেন্টেশন কেউ শুনবে না, শোনার ইচ্ছা থাকবে না। অর্থাৎ আমাদের অনেকেরই বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিসে, কর্পোরেট অফিসে ভাইবা ফেস করতে হয়, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন জায়গায় ভাইবা ফেস করতে হয়, বা ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে হয়। এই প্রেজেন্টেশন দিতে গেলে, যে কোনো টপিকের উপর আপনি প্রেজেন্টেশন দিতে যান না কেন, একটা ভালো ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয়। অর্থাৎ একটা গ্রিটিংস, একটা সূচনার দরকার হয়। একটা গুড ইন্ট্রোডাকশন যদি না হয়, আপনি যদি শুরুতেই ভুল করে ফেলেন, তাহলে কিন্তু ওই প্রেজেন্টেশনটা আপনার টিচার হোক, মডারেটর হোক, আপনার এক্সামিনার হোক, আর শুনতে চাইবে না। তো কিভাবে আপনি ভালোভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে পারেন, আপনার ইন্ট্রোডাকশনটা কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া পলাইটলি দিতে পারেন, তার জন্য আমি এখানে 3টে স্টার্টিং সিস্টেম দিয়েছি। এটা যদি আপনারা একটু ফলো করেন, তাহলে আপনাদের এই জায়গার দুর্বলতা বা উইকনেসটা দূর হয়ে যাবে। কারণ আমরা কিন্তু অনেকেই বিভিন্নভাবে গ্রামাটিক্যালি ভুল করে থাকি স্পিকিং শুরু করতে গেলে, ইন্ট্রোডাকশন দেওয়ার সময়। এটা হয় কিনা আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন। সো আমার লেখা একটা বই আছে, স্পিক ইংলিশ উইথ সোনামু, এই বইটার একটা চ্যাপ্টার, এই বইটাতে আমি এগুলো দিয়েছি। তো তার একটা চ্যাপ্টার আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, ভালোভাবে একটু দেখেন। যে কোনো টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়ার আগে, বিফোর গিভিং প্রেজেন্টেশন, ইউ হ্যাভ টু টেক আ গুড ইন্ট্রোডাকশন. So how can you provide a good introduction before audience? Here you can see. Starting system 1. Try to understand that. বোঝার চেষ্টা করেন। প্রথমত কি বলছে, আপনি প্রথমে একটা সালাম দিয়ে নিবেন যে আসসালামু আলাইকুম, দেন গুড আফটারনুন, গুড মর্নিং, গুড ইভিনিং। কিন্তু কখনো একটা কথা মনে রাখবেন, গুড নুন এবং গুড নাইট এটা বলবেন না যে কোনো প্রেজেন্টেশন বা বক্তব্য দেওয়ার, স্পিচ দেওয়ার শুরুতে। নুন মানে দুপুর, বাট গুড নুন বলে কোনো শব্দ হয় না, ওটা কোনো ইন্ট্রোডাক্টরি স্পিচ না। আর গুড নাইট এটা একটা বিদায়ের ভাষা। গুড নাইট বলে, মনে করেন আমি এখন রাতে ক্লাস নিচ্ছি, আমি যদি আপনাকে একটা টপিকের উপর প্রেজেন্টেশন দিতে বলি, অনেকে এটা বলে শুরু করে যে গুড নাইট টু এভরিওয়ান। গুড নাইট মানে বিদায়, চলে যাওয়ার সময় বলতে হয়। গুড নাইট দিয়ে কখনো কোনো কিছু শুরু করা যায় না। একটা প্রেজেন্টেশন, একটা ডিসকাশন সেশন আমি যদি রাত 10টা, 11টা, 12টায়ও করি, গুড ইভিনিং বলতে হয়, নট নাইট। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত গুড মর্নিং বলতে হয়। 12টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আফটারনুন বলতে হয়। সন্ধ্যার পর থেকে ইভিনিং বলতে হয়। কিন্তু গুড নুন এবং গুড নাইট কখনো স্টার্টিং এর ভাষা না, এটা মনে রাখবেন। আচ্ছা, এরপর দেখেন। তো স্টার্টিং সিস্টেম 1, এগুলো একটু মেমোরাইজ করতে হয়, আর কিছুই না। এখানে বলছি গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ, দিস ইজ। হিয়ার ইউ হ্যাভ টু মেনশন ইউর ওন নেম, এখানে আপনার নিজের নাম মেনশন করতে হবে। এরপর দেখেন কি বলছে, ফার্স্ট আই উড লাইক টু থ্যাংক মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার ফর গিভিং মি সাচ চান্স টু say a few words about the selected topic in front of you. Today's topic is, then you have to mention the name of your actual topic. এখন এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন বা ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন, সেটা হচ্ছে এখানে যে গ্রামেটিক্যাল যে অ্যানালাইসিসটা আছে, সেটা যদি আমি আপনাদের সামনে একটু করি, তাহলে বুঝতে পারবেন। এই যে আই উড লাইক টু থ্যাংক, উড লাইক টু, এটা কি জানেন? এটা হচ্ছে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। রিপিট আফটার মি, কি বললাম আমি? সেমি মডাল অক্সিলারি ভার্ব। অর্থাৎ ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, পলাইটলি কোনো কিছু চাওয়া, ফর্মালি কোনো কিছু চাওয়া বোঝাতে উড লাইক টু এর ব্যবহার করতে হয়। এই জায়গাটাতে আপনি কিন্তু বলতে পারতেন যে আই অন্ট টু থ্যাংক মাই অনারেবল মডারেটর টিচার, বাট অন্ট মানে চাওয়া, এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। পলাইটলি কোনো কিছু বলতে হলে, চাইতে হলে উড লাইক টু এর ব্যবহার করতে হয়। এই চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, শুধুমাত্র লাইক মানেও চাওয়া বোঝায়। আবার হোপ মানে চাওয়া, এই উড লাইক টু এর মানেও চাওয়া। তো ভদ্রতার সাথে কোনো কিছু প্রকাশ করতে ওয়ান্টের পরিবর্তে, আই মিন ইনস্টেড অফ ওয়ান্ট, ইফ ইউ ইউজ উড লাইক টু, ইট উইল বি মোর ফর্মাল। ওকে, সো
I would like to thank my honorable moderator for giving. For এর পর giving হয়, অর্থাৎ টু বাদে অন্য যে কোনো প্রেপোজিশনের পর যদি ভার্ব থাকে তার সঙ্গে আইএনজি ইউজ করতে হয়। For giving me such chance to say a few words. To say, say মানে বলা, to say, মানে বলার, অর্থাৎ এটাকে বলে একটা ইনফিনিটিভ, বলতে বা বলার এরকম একটা মিনিং প্রকাশ করে। নন ফাইনাইট ভার্ব বলা হয়। নন ফাইনাইট ভার্ব মানে কি জানেন? যে ভার্বটা সাবজেক্ট থেকে দূরে থাকে। আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। ইন ফ্রন্ট অফ ইউ মানে আপনাদের সামনে। এই ইন ফ্রন্ট অফ ইউ এর পরিবর্তে কিন্তু বিফোর ইউ বলা যায়। এই দেখেন, হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, অর্থাৎ আমরা জানি যে আফটার মানে পরে, বিফোর মানে আগে, কিন্তু সম্মান প্রদর্শন পূর্বক এই বিফোর এর ব্যবহার হয়, অর্থাৎ সামনে বোঝাতে। ওকে, তারপরে টপিকের নাম মেনশন করে প্রেজেন্টেশনটা শুরু করতে পারেন। এরপর কি দেওয়া আছে দেখেন, তাহলে আমি আরেকবার রিপিট করি কি লেখা আছে। যে ফার্স্টে আপনি একটা সালাম দিলেন, যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। Ah, how are you? I hope you can also say that all of you are fit and fine by the grace of the Almighty. So this is, first of all, you have to mention your name. Then first, I would like to thank my honorable teacher for giving me such chance to say a few words about the selected topic in front of you. Today's topic is tree plantation. Dear audience, then you can start your presentation. Then starting system two. Dear sir, I'm thankful for inviting me. I'm thankful for inviting me. Good evening. Hope you are quite well, physically and mentally. Quite মানে কি? Quite means complete. I mean সম্পূর্ণ। একদমই আপনি ভালো আছেন। Okay? Then I am. If you have to mention your name, I feel glad to be with you. I feel glad, অর্থাৎ আমি আনন্দিত বোধ করছি। টু বি, বি মানে হওয়া বা থাকা, টু বি মানে আপনাদের সাথে থাকতে পেরে আমি আনন্দিত বোধ করছি। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেইস টপিক। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেইস টপিক। দ্য টপিকস নেম ইজ, ওকে, তারপরে আপনি শুরু করতে পারেন। এটা হচ্ছে আমাদের স্টার্টিং সিস্টেম টু। দেন স্টার্টিং সিস্টেম থ্রি। In the very beginning, my heart is thanks to the honorable moderator. অর্থাৎ heart is thanks মানে আমার হৃদয়ের অন্তরস্থল থেকে ধন্যবাদ। হ্যাঁ, honorable moderator for giving me a chance to say something in front of you. Hi everyone, good morning. My name is, then you have to mention your name. এইবার দেখেন আপনি একটা সেন্টেন্স, almost all the speakers have already described the selected topic. Now I also want to add some new ideas on the topic, my friends. এই যে একটা সেন্টেন্স আপনি দেখছেন, আপনি যখন ইংলিশ স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন, আপনি কিন্তু এই সেন্টেন্সটা মেনশন করতে পারেন। এটা আপনার প্রেজেন্টেশনকে এক ধাপ উপরে নিয়ে যাবে, স্ট্যান্ডার্ড মানের একটা প্রেজেন্টেশন হবে। কেমন? মনে করেন একটা সার্টেন টপিকের উপরে আপনি কথা বলবেন, এখন আপনার কথা বলার আগে আরো দুই তিনজন পার্টিসিপেন্ট সেই টপিকের উপরে স্পিকিং করে গেছে, তখন আপনি কি বলতে পারেন? তখন আপনি এটা বলতে পারেন যে অলমোস্ট অল দ্য স্পিকার্স হ্যাভ অলরেডি ডেসক্রাইব। কোন টেন্স এটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স। কোন টেন্স বলছি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। Almost all the speakers have already described the selected topic. Now I also want to, instead of want, you can also use would like to. I also would like to add some new ideas on this selected topic. এইভাবে আপনারা একটা প্রেজেন্টেশন স্টার্ট করতে পারেন। আমি পিডিএফ ফাইল দিয়ে দিব, দিলে আপনারা দেখে নেবেন। এরপর ফিনিশিং সিস্টেম আছে এখানে দুইটা। দ্যাটস অল ফ্রম মাই সাইড, থ্যাঙ্কস ফর টাইম বিং, ফর দ্য টাইম বিং। এরপর বলছে থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ উইথ পেশেন্স। পেশেন্স মানে ধৈর্যের সাথে আমার স্পিচটা শোনার জন্য ধন্যবাদ। আই হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ইন আওয়ার ফিউচার লাইফ। উই উইল মিট উইথ অ্যানাদার সেম ইন্টারেস্টিং টপিক অ্যাগেইন। স্টে ওয়েল, till then Allah Hafiz. Then is finishing system two. That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. So in this way, you can finish your conversation. So I am telling you that you need a good introduction and ending on a particular presentation. Okay. So here you can see presentation number one, self introduction. যখন আপনি যে কোনো জায়গায় একটা ভাইভা ফেস করতে যান বা প্রেজেন্টেশন দিতে যান, সবার আগে আপনার এক্সামিনার হোক, আপনার টিচার হোক, বস হোক, ম্যানেজার হোক, এই প্রশ্নটাই করবে, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ।
আপনার সম্পর্কে বলে। এখন এই আপনার সম্পর্কে যখন আপনি বলবেন, নিজের দিকে ফোকাস করতে হয়। বিশেষ করে অনেকেই এই কথাটাই বলে, প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ ব্রিফলি। ব্রিফলি মানে কি? সংক্ষেপে আপনার সম্পর্কে বলুন। তখন অনেকেই এই যে ইন্ট্রোডাকশন দেওয়ার ক্ষেত্রে বাবা কি করে, মা কি করে, বাবার নাম কি, মার নাম কি, এগুলো নিয়ে চলে আসেন। বাট এইগুলো নিয়ে আসবেন না। ইন্ট্রোডাকশন মানে নিজের উপর ফোকাস করে কথা বলতে হয়। বিভিন্ন জবের ইন্টারভিউতেও যদি এই সেলফ ইন্ট্রোডাকশন, অনেকেই ভুল করে, এই ভুলটা যদি কেউ করে, তার অনেক বড় একটা ভুল হয়ে যায়, তাকে আর নিতে চায় না। সব সময় মনে রাখবেন, নিজের উপর ফোকাস করতে হবে, অর্থাৎ হু আর ইউ, এইটা আপনাকে আগে বলতে হবে। আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার নিজের কি কোয়ালিটি আছে, নিজের কি স্ট্রেংথ আছে, নিজের কি উইকনেস আছে, নিজের কি প্ল্যান আছে, নিজের হবিটা কি, এইটাই আপনার কাছে শুনতে চাইবে। অর্থাৎ আপনার সম্পর্কে কথা বলতে হবে, নট অ্যাবাউট ইয়োর প্যারেন্টস। বাট অনেকে এই প্যারেন্টস, বাবা মা টেনে নিয়ে আসে। বাট যদি ডিটেলসে বলতে হয় তাহলে সেটা আপনি বলতে পারেন, কিন্তু সংক্ষেপে যখন বলতে বলবে তখন এই আপনার বাবার নাম কি, মার নাম কি, বাবা কি করে, মা কি করে, এগুলো বলবেন না। এটুকু মনে রাখবেন, এটা প্রয়োজন হয়। তাহলে এখানে একজনের একটা সেলফ ইন্ট্রোডাকশন আছে, এটার উপর ডিপেন্ড করে আপনারা নিজেরাও একটা ইন্ট্রোডাকশন তৈরি করতে পারেন। আপনারা একটা প্রেজেন্টেশন, মানে এইটা কেন দিয়েছি, অনেকেই বলতে পারে আমি তো দিতে পারি আমারটা, কিন্তু ভেবে দেখেন প্রচুর গ্রামেটিক্যাল মিস্টেক হয়, আমরা নিজেরাও জানি না। আমরা যখন নিজেদের সম্পর্কে কথা বলতে যাই, বা এইমাত্র যেটা দেখালাম একটা সেলফ ইন্ট্রোডাকশন দিতে যাই, গ্রামাটিক্যালি প্রচুর ভুল করে থাকি, এবং এই ভুলটা সারা জীবন ভুলই থেকে যায়। কেউ ধরাই দিতে পারে না, ধরাই দেওয়ার লোক হয় না। কিন্তু যদি এরকম একটা কারেক্ট অ্যান্সার, একটা স্যাম্পল অ্যান্সারের উপরে আপনি আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে ইউজ করেন, প্রোভাইড করেন, তাহলে আপনার প্রেজেন্টেশনটা একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন হবে। আপনার সেলফ ইন্ট্রোডাকশনটা গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া প্রফেশনাল হবে। এই জন্যই আমি আপনাকে এটা করতে বলছি। তো কি লেখা আছে আমি একবার পড়ে যাই, এটা নিয়ে খুব বেশি আলোচনা করব না, কারণ আমাদের মেইন টপিক আছে এখানে। এই টপিকগুলো নিয়ে মেইনলি আমি কথা বলবো, এরপর রাইটিং এর পার্ট গুলো দেখাবো। তো দেখেন কি লেখা আছে, আমি একটু দেখি। নেক্সট ক্লাসে আপনারা এই টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন আমার সামনে। দেখেন, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ। এরপর ইউ হ্যাভ টু মেনশন ইউর নেম। মাই নেম ইজ সৈকত, or you can also say that this is Mr. Saikat. Okay, I'm 25 years old. I'm Bangladeshi by birth. এই যে 25 years old বাংলাদেশি বাই বার্থ, এত কিছু কিন্তু বলা লাগে না সেলফ ইন্ট্রোডাকশনে। এটা কিন্তু আমি ব্রডলি দিয়েছি, বাট যখন ব্রিফলি বলতে হয়, ইন ডিটেলসে না বলে, তখন এত কিছু দেওয়া লাগে না। আমি বলছি কতটুকু প্রয়োজন। আচ্ছা, এরপর কি বলছে? আহ মাই হোম ডিস্ট্রিক্ট ইন বাগেরহাট, at present I'm living in Dhaka. I'm a student. I'm having my undergraduate program from City University in English Language and Literature. এই জায়গাটা একটু বোঝেন। অনেকেই, এইটা কিন্তু প্রয়োজন হয়, অনেকেই নিজের যে শিক্ষাগত যোগ্যতা, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইটা ইংলিশে ডিসক্রাইব করতে পারে না। আপনি যদি একটা জায়গা থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেন, তাহলে আপনি এইভাবে বলতে পারেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, আমি কমপ্লিট করেছি। হ্যাভ প্লাস ভি3, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করবেন। এরপরে যে সাবজেক্টে আপনি পড়াশুনো করছেন, সেই সাবজেক্টের নামের আগে ইন প্রেপোজিশন বসাবেন। কি বললাম বলেন তো? ইন। মনে রাখবেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইন ইংলিশ, ইন বাংলা, ইন পলিটিক্যাল সায়েন্স, ইন ইকোনমিক্স। এরপরে যে জায়গা থেকে আপনি বের হয়েছেন, আপনার যে প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, সেই জায়গার আগে ফ্রম প্রেপোজিশন ইউজ করবেন। থেকে বা বিচ্যুত হওয়া বোঝায়। ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা, ফ্রম ইডেন মহিলা কলেজ, ফ্রম ঢাকা কলেজ। তাহলে কি বললাম? সাবজেক্টের নামের আগে ইন, আর আপনার ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠানের নামের আগে ফ্রম ইউজ করবেন। আর রাইট নাও আপনি কোন একটা জায়গায় পড়তেছেন, স্টাডি করছেন, তখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারেন। ইভেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা যায়। সো আই এম হ্যাভিং মাই গ্রাজুয়েশন, এই হ্যাভিং এর পরিবর্তে আপনি বলতে পারেন আই এম পারসুইং মাই গ্রাজুয়েশন, আই এম ডুইং মাই গ্রাজুয়েশন। হ্যাভিং, পারসুইং, ডুইং, এই ওয়ার্ড গুলো ইউজ করা যায় করা অর্থে। হ্যাঁ। সো এইভাবে আপনি আপনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশন সেটাকে ডেসক্রাইব করতে পারেন। ইভেন এখানে আরো একটা দিয়েছে, দেখেন, যে আই এম ডুইং মাই ব্যাচেলর ডিগ্রি ইন ইংলিশ অ্যাট সিটি ইউনিভার্সিটি। আরেকটা কথা বলি, এই সেন্টেন্সটাও ইউজ করা যায়। অর্থাৎ
অনেকে কিভাবে বলে জানেন? আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। মানে মানে ওয়ার্ডের সাথে অন্য ওয়ার্ডের কোনো ম্যাচ থাকে না, মিল হয় না, প্রেপোজিশন সঠিকভাবে ব্যবহার করতে পারে না। তো রাইট নাও আপনি কোন একটা জায়গায় পড়তেছেন, প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের নামের আগে অ্যাট প্রেপোজিশনও দেওয়া যায়, বাট ওই জায়গাটা থেকে আপনি বের হয়ে গেছেন থেকে বা বিচ্যুত বোঝাতে আপনার ফ্রম ব্যবহার করতে হয়। বাট এই কথাটাও বলা যায় যে আই এম হ্যাভিং মাই ব্যাচেলার ডিগ্রি, আই এম হ্যাভিং মাই গ্রাজুয়েশন, আই এম হ্যাভিং মাই আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম। এরপর সাবজেক্টের নামের আগে ইন বসান, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইন ইকোনমিক্স, ইন পলিটিক্যাল সায়েন্স। এরপর ভার্সিটির নামের আগে অ্যাট বসান, অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, অ্যাট ঢাকা কলেজ। এভাবেও বলা যায় ঢাকা কলেজে। ওকে, দেন আই এম ফ্রম মুসলিম মিডল ক্লাস ফ্যামিলি। Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I'm married, or you can say I'm single. My favorite sports are football and cricket. যদি আপনি দুইটা স্পোর্টস এর নাম মেনশন করেন তাহলে প্লুরাল ভার্ব ইউজ করতে হবে, অর্থাৎ আর। অনেকে এই জায়গাটাতে ইজ দিয়ে ফেলে, দেখেন আমাদের যে ভুলগুলো হয় সেগুলো কিন্তু আমি আপনাদেরকে ধরিয়ে দিচ্ছি। অনেকে এরকম বলে মাই ফেভারিট স্পোর্টস ইজ ফুটবল এন্ড ক্রিকেট, বাট না, আপনি একটা খেলার নাম মেনশন করলে ইজ দিতে পারেন, বাট যদি দুইটা খেলার নাম মেনশন করেন আপনাকে অবশ্যই প্লুরাল ভার্ব ইউজ করতে হবে। My favorite colors are black and white. I'm interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. So details এ যদি কেউ প্রেজেন্টেশন দিতে চায় তাহলে তাকে এইভাবেই দিতে হবে। বাট আপনি যদি সংক্ষেপে দিতে চান, জাস্ট আপনি সালাম দেন, জাস্ট আসসালামু আলাইকুম, গুড আফটারনুন, গুড ইভিনিং টু ইউ অল। দেন আই এম গ্ল্যাড টু introduce myself. My name is Shoykot, or you can say this is Mr. Shoykot. Then I am from Chittagong, I am from Rajshahi, and you can also mention that currently I am living in Dhaka, currently I am living in Khulna, whatever. Just you can mention it. Then you can talk about your educational qualification. I am having my undergraduate program, or I have completed my graduation in English from University of Dhaka. Then you can say that I'm interested in media, or my future plan is to be a teacher, then that's all about me. এই যে our family consists 7 member, I have 4 brothers, 2 sisters, my father is a businessman. Don't say that, এত কিছু লাগে না যখন ব্রিফলি বলতে হয় ইন্ট্রোডাকশনটা। এরপরে আপনার কিছু স্ট্রেংথ, আপনার কিছু উইকনেস এইটা দিলে সেটা আরো ভালো শোনায়। এই হচ্ছে বিষয়। এরপর দেখেন এখানে আরেকটা প্রেজেন্টেশন আছে, এগুলো খুবই বেসিক বা সিম্পল প্রেজেন্টেশন। এইগুলো আমি এখন দেখাচ্ছি যেহেতু আজকে ফার্স্ট ক্লাস আপনাদের এই প্র্যাকটিক্যাল স্পিকিং এর। এইটার পরে আমি আপনাদের অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন গুলো দেখাবো, অর্থাৎ আইএলটিএস কিউ কার্ড টপিকের উপরে কিভাবে আপনি স্পিকিং করবেন, সার্টেন টপিকের উপর কারেক্ট ওয়ার্ডার মেনটেন করে বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করে কিভাবে স্পিকিং করবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। বাট সেই জায়গাটাতে যাওয়ার আগে, অর্থাৎ তার আগে মেইন যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি বা আপনাদেরকে এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে বেসিক যে প্রেজেন্টেশন গুলো আছে, সেলফ ইন্ট্রোডাকশন। এরপর এখানে আছে ডেইলি অ্যাক্টিভিটিস, অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। এই ডেইলি অ্যাক্টিভিটিস এর উপর কিভাবে কথা বলা যায়, অর্থাৎ যারা আমার এর আগে ফ্রি ক্লাস করছিলেন আপনাদের কারো মনে আছে কিনা এই ডেইলি অ্যাক্টিভিটিস এর উপরে আমি আপনাদেরকে স্পিকিং করিয়েছিলাম যে কিভাবে আপনারা ডিফারেন্ট কাইন্ডস অফ টাইম মেনটেন করে ইংলিশে কথা বলবেন। আই মিন ইফ আই টক অ্যাবাউট হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, হোয়াট উইল ইউ ডু টুমোরো, এগুলো কিভাবে বলবেন কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করে। এইটা নিয়ে আমি বলছিলাম আপনাদের সামনে। তো এইখানে একটু দেখার চেষ্টা করেন। আমি যদি আপনার কাছে জিজ্ঞাসা করি যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন, আপনার সারাদিনের কাজগুলো কি, এটা আপনি আমার সামনে ইংলিশে ডিসক্রাইব করতে পারবেন, ইংলিশে বলতে পারবেন। তো আপনি কিভাবে বলেন যে গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ, আই এম গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস। আমি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। দেন আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। এইবার একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন বা খেয়াল করেন, সার্টেন একটা টপিকের উপর আপনি যখন স্পিকিং করবেন বা কথা বলবেন বা প্রেজেন্টেশন দিবেন, অলওয়েজ একটা বিষয় ফোকাস রাখবেন। সেটা হচ্ছে যে কোনো টপিকের উপর, কথাটা মনে রাখেন, যে কোনো টপিকের উপর কথা বলার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন। ব্যাকগ্রাউন্ডটা বুঝবেন মানে কি, যে টপিকটার উপর আমি কথা বলতে চাচ্ছি বা বলতে যাচ্ছি সেই টপিকটা মূলত কেমন, কোন রিলেটেড, কোন ধরনের, বোঝার চেষ্টা করেন। অর্থাৎ আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার আছে।
18টার মতো মডাল সেমি মডাল ভার্ব আছে। বাট প্র্যাকটিক্যালি একটা টপিকের উপর কথা বলতে গেলে বা স্পিকিং করতে গেলে এত কিছুর প্রয়োজন হয় না, হাজারটা স্ট্রাকচার মেনটেন করারও প্রয়োজন হয় না। একটা বা দুইটা সার্টেন স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে সম্পূর্ণ টপিকের উপর স্পিকিং করা যায় বা কথা বলা যায়, যদি ব্যাকগ্রাউন্ডটা বোঝা যায়। সেটা কেমন? এই দেখেন, এইখানে যে বাক্যগুলো আছে প্রত্যেকটা বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লেখা। প্রত্যেকটা বাক্য কেন প্রেজেন্ট ইনডিফিনিট? কারণ আমার কোশ্চেনটাই তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আপনি যখন একটা আইএলটিএস কিউ কার্ড এক্সাম ফেস করবেন, আপনার এক্সামিনার যে টেন্সে কোশ্চেন করবে, আপনার উত্তরটা সেই টেন্সে দিতে হয়। আপনি প্রতিদিন কি করেন, হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। তো এইটা যখন আপনি মেনশন করবেন, এটা যখন আপনি ডিসক্রাইব করবেন, আপনার হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, দৈনন্দিন জীবনের কোনো কাজ প্রকাশ পাবে, এবং সেইটাই আপনাকে বলতে হবে। তো সেইটা যখন আপনি বলতে যাবেন, তখন অবশ্যই অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম দেন এক্সটেনশন। তো এইখানে দেখেন, এই যে বডি পার্ট থেকে যে প্রেজেন্টেশনটা দেওয়া, কি লেখা আছে? আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। কি বলছে? আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরিডে। আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই brush my teeth, I wash my face and take ablution to perform ফজর prayer. আমি ব্রাশ করি, মুখ ধুই, ফজরের নামাজের জন্য উজু করি। After that I do some morning exercise. Then I refresh myself and have my breakfast. I get ready to go to office. I reach to my office at 9:30 a.m. Then I start doing work. That's all about my daily activities. Thanks for patience hearing. তো এই যে একটা প্রেজেন্টেশন আপনারা দেখলেন, এই জায়গাটা একটা স্যাম্পল প্রেজেন্টেশন, তাই না? কিন্তু এখানে যে ভার্ব গুলো আছে, এই ভার্ব গুলোকে কি আপনারা আইডেন্টিফাই করতে পারেন? এই প্রেজেন্টেশনটার ভিতরে যে ভার্ব গুলো আছে, ভার্ব কোথায় থাকে জানেন? মনে রাখবেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব হচ্ছে একটা important part. Even I can say that verb is the heartbeat of English sentences. Without verb, you cannot be able to make any kinds of English sentence. Verb ছাড়া ইংরেজিতে কখনোই কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন কেউ কথা বলে বা লেখে, এই ভার্বের জায়গাটার উপর যে ফোকাস করতে পারে। আমরা অনেকেই বলি না যে আমি ইংলিশ পারি না কারণ আমি ভোকাবুলারিতে দুর্বল, আমার ভোকাবুলারি সম্পর্কে ভালো কনসেপ্ট বা ধারণা নেই, তাই হয়তো ল্যাঙ্গুয়েজটা আমি শিখতে পারছি না বা পারি না। এই ভোকাবুলারিতেও যারা দুর্বল, ভোকাবুলারি বলতে কোন ধরনের ভোকাবুলারি শিখতে হয় জানেন? আমি আগেও দেখিয়েছি, আমার আগের ক্লাসগুলো যারা করেছেন, ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হয়, আইডিয়া রাখতে হয়। ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পর। সাবজেক্ট কি? সাবজেক্ট একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে। একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট আই, উই, ইউ, হি, সি, দি, হি, সি, দে, এগুলো হয়ে থাকে। এরপরে যদি আপনি ভার্ব বসাতে পারেন, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। আই ইট, আমি খাই। কি খাই? মানুষ খায় কে? ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান বসান। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে এক্সটেনশনের যে পার্টটা বা বাকি যে অংশটা অটোমেটিক্যালি চলে আসে। আমার শিখতে হয় মূলত ভার্ব। আমি ইংলিশে স্পিকিং করতে পারি না কেন? আমি কথা বলতে পারি না কেন? আমি বাংলায় যে কথাটা ভাবি, একজনের সঙ্গে যখন আমি কনভারসেশন করতে যাচ্ছি, কমিউনিকেশন করতে যাচ্ছি, একটা কথা বাংলায় ভাবলে সেই কথাটাকে সঠিক টাইম মেনটেন করে ইনস্ট্যান্টলি আমি ইংলিশে বলতে পারি না। এই জন্য পারি না। মনে করেন ইট মানে কি? খাওয়া। এখন আমি যদি এইভাবে আমি একটা একটু দেখাই। 1 মিনিট, 1 মিনিট, একটু আমার এখানে একটু ফোকাস দেন আপনারা। একটা মিনিট, এটা আমি আগেও আপনাদেরকে দেখিয়েছিলাম, বাট এই প্রেজেন্টেশনটা দেখানোর আগে এই জিনিসটা আমার দেখানো প্রয়োজন। মনে করেন এ এবং বি দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। ইংলিশে কথা বলতে পারি না কেন, মেইন রিজনটা কি? এ এ এবং বি, মনে করেন এরা দুইজন বন্ধু একটা মেসে থাকে, ঠিক আছে? তো একটা হোস্টেলে থাকে। কে? এ এবং বি। এখন এদের দুইজনের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। কি কনভারসেশন? মনে করেন এ বি কে বলছে, এ বাইরে থেকে এসে বি কে বলছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? ইংলিশ কি হবে? তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এটা কে বলছে? এ বলছে। কাকে? বি কে। বি বলছে আমি এখনো খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস। আমি ভাত খাইনি। তুমি কি ভাত খাইতেছো? তুমি কি ভাত খাইতেছো? বি আবার একে ওই 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 জায়গাটাতে কোশ্চেন করতেছে যে আর ইউ, একটু বোঝেন,
আর ইউ ইটিং রাইস নাও? দেখেন ইংলিশে আমরা কথা বলতে পারি না কেন, মেইন প্রবলেমটা কোথায়, কোন জায়গাটাতে প্রবলেমটা ক্রিয়েট হয়, এইটা একটু বোঝার চেষ্টা করেন, এইটা একটু নেওয়ার চেষ্টা করেন, তাহলে দ্রুত ভাষাটা আপনি শিখতে পারবেন। এবার এ আবার বলছে যে আমি সকালে খেয়েছিলাম এখন খাবো না। কি বলছে? রিপিট আফটার মি। আমি সকালে খেয়েছিলাম এখন খাবো না। আই এট রাইস ইন দা মর্নিং। হ্যাঁ, আই উইল নট ইট নাও। এই যে এই পর্যন্তই আমাদের থাক। এই যে এ এবং বি দুইজনের ভিতরে আমি একটা কনভারসেশন তৈরি করলাম, দুইজনে যে কিছু কথা বললো এখানে, এই কথা বলার ক্ষেত্রে দেখেন পরিবর্তনটা আপনি ধরতে পারছেন কিনা, পরিবর্তনটা কোথায় হচ্ছে একটু বোঝার চেষ্টা করেন তো। দেখেন এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি। সেই ভার্বটা কি? সেই ভার্বটা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, ইট। সেই ভার্বটা হচ্ছে ইট। ইট মানে কি? খাওয়া। ইট মানে কি? খাওয়া। কিন্তু এই বাক্যগুলোতে যখন এই খাওয়া শব্দটাকে, ইট শব্দটাকে আমি ব্যবহার করছি, দেখেন কোথাও লিখছি ই এ টি ই এন, ইটেন। কোথাও লিখছি ই এ টি আই এন জি, ইটিং। আবার কোথাও লিখছি এ টি ই এট। আবার কোথাও লিখছি উইল ইট বা উইল নট ইট। এই যে ইট কথাটাকে আমি বিভিন্ন টাইমে পরিবর্তন করলাম, বিভিন্ন সময়ে পরিবর্তন করলাম। এই পরিবর্তনটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না। যখন একজন আরেকজনের সঙ্গে ইংলিশে কমিউনিকেশন করতে যাই, কনভারসেশন করতে যাই, বাংলায় যে টাইমে কথাটা ভাবি সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না বলেই ইংলিশে কথা বলতে পারি না। যারা ইংলিশে দুর্বল, মূলত দুর্বলতা কোথায় আপনার জানেন আপনি? এই ভার্বে। সাবজেক্টেও কোনো সমস্যা হয় না, অবজেক্টেও কোনো সমস্যা হয় না। যারা ন্যাশনাল কারিকুলামে পড়ে আসছেন ক্লাস 6 থেকে 10 পর্যন্ত, ইভেন 11 12, ইংলিশ সেকেন্ড পেপার গ্রামারে দেখবেন একটা টপিক থাকে রাইট ফর্মস অফ ভার্ব, প্রত্যেকটা ক্লাসে থাকে। অথবা অ্যাডভান্স লেভেলে গেলে, অর্থাৎ ইন্টারমিডিয়েটে গেলে বা অনার্স লেভেলে গেলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামে একটা টপিক থাকে। এর মানে কি? সাবজেক্টের সঙ্গে ভার্বের সম্পর্ক, বা একটা বাক্যে ভার্বকে সঠিক ফর্মে ব্যবহার করা। এইটা যে করতে পারে সে ইংলিশ এক্সপার্ট, সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পারে। আর এইটা যে বোঝে না, এইটা যে পারে না, সে ইংলিশ কোনোদিনও পারবে না। আপনি যত রুল শেখেন, যত রেগুলেশন শেখেন, কোনো কাজ হবে না। এই যে স্পোকেন ইংলিশে, স্পোকেন মানে কি? ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা সেন্টেন্সে এক এক ধরনের ভার্বের ফর্ম বসে মূলত কথার পরিবর্তন হয়, কালের পরিবর্তন হয়। ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই 12টা টেন্সের স্ট্রাকচার মানে কি? সাবজেক্টের পরিবর্তন না অবজেক্টের পরিবর্তন? ভার্বের পরিবর্তন। 12টা টেন্সে 12 ধরনের ভার্ব বসে। অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের ফর্মের পরিবর্তন হয়ে বা সেন্টেন্সের অর্থের পরিবর্তন। এই পরিবর্তনটা ইনস্ট্যান্টলি করতে না পারার কারণে স্টুডেন্টরা ইংলিশে এক্সপার্ট হতে পারে না, ইংলিশে কথা বলতে পারে না। আশা করি আপনারা হয়তো বুঝতে পারছেন। অর্থাৎ এই যে ইট মানে যে খাওয়া, এই ইট ভার্বে টোটাল 5টা ফর্ম থাকে। এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। ইট, এর পাস্ট ফর্ম এট, এর পাস্ট পার্টিসিপল ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল ইটিং। হ্যাঁ, এর এর থার্ড পারসন ইটস। এই লাস্টের দুইটা ফর্ম টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, এই জন্য ওইভাবে প্রয়োজন হয় না। বাট এদেরও দরকার আছে। কোথায় দরকার এটা আমি একটা ক্লাস আপনাদের বলছিলাম, যেদিন আমি ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্বের উপর ক্লাস নিয়েছিলাম, আপনাদের হয়তো মনে থাকার কথা। তো যাই হোক, এই যে ইট ভার্বের 5টা ফর্ম আছে, এরকম প্রত্যেকটা ভার্বেরই 5টা ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বেরই। কিন্তু কতজন এটা জানেন? হয়তো আপনি 50টা ভার্বের ফর্ম জানেন, হয়তো 100টা জানেন, তার বেশি জানেন না। বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এই জন্য আপনি ইংলিশ পারেন না। অনেকে বলে আমি দুর্বল, পারি না, ভোকাবুলারি দুর্বল। ভোকাবুলারি মানে এই এই ভার্বের জায়গাটা। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংলিশ কি? এই কথাটা আপনি যখন ইংলিশে বলতে যাচ্ছেন একটু ভেবে দেখেন আপনার বাধাটা কোথায় আসতেছে। সে একটা গাড়ি চালিয়েছিল, তাহলে সে ইংরেজি কি? হি। গাড়ি ইংরেজি কি? কার। দেখেন এই দুইটা কিন্তু আপনি জানেন। এবার চালানো ইংরেজিটা কি? হয়তো এটাও আপনি জানেন যে চালানো ইংরেজি ড্রাইভ। কিন্তু আমি বাংলাটা কি বলছি? চালিয়েছিল। এখন হয়তো আপনি টেন্সের সাথে মিলাবেন। আমাদের মাদার টাং কি? বাংলা। আপনি প্রাইমারি লেভেলে যখন কোনো কিছু ইংলিশে লিখতে যাবেন বা বলতে যাবেন, আপনার ব্রেনে আগে বাংলাটা চলে আসবে, দেন সেটাকে কনভার্ট করে সাজিয়ে গুছিয়ে আপনি ইংলিশে লেখার বা বলার চেষ্টা করেন। তো কোনো কিছু বাংলায় ভাবলে ইনস্ট্যান্টলি সেই কথাটাকে কিভাবে ইংলিশে লিখবেন বা বলবেন, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, একটু মনোযোগ দেন। এখানে মূলত ভার্বের ফর্মের চেঞ্জটা হয়ে থাকে। ভার্বের ফর্মের চেঞ্জ।
এই যে ড্রাইভ মানে চালানো, আপনি টেন্স শিখে বুঝতে পারছেন যে বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে পাস্ট টেন্স হয়। সে একটা গাড়ি চালিয়েছিল, এটা পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? এখন মনে করেন যে পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ ভি টু প্লাস অবজেক্ট। তাহলে আমি বাংলাটা কি বলছিলাম? সে একটা গাড়ি চালিয়েছিল। তাহলে সে ইংরেজি হি, চালানো ইংরেজি ড্রাইভ, গাড়ি ইংরেজি কার। কিন্তু ওই চালিয়েছিল কথাটা বলার জন্য আমার পাস্ট টেন্স লাগতেছে। এখন পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট। এখন এই ড্রাইভের ভি টুটা কি, এইটা যদি আপনি না জানেন, আপনি কি কোনোভাবে কোনো ওয়েতে ওই কথাটাকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবেন? তো আপনাকে তো আগে জানতে হবে ড্রাইভের পাস্ট ফর্ম ড্রোভ। এই ভার্বের ফর্ম যে না জানে, যে না পারে, যে না বোঝে, সে কোনোদিনও ইংলিশে কথা বলতে পারে না। আপনি শত চেষ্টা করে শত জায়গায় গিয়ে হাজার হাজার টিচারের কাছে ক্লাস করে হাজার হাজার বই পড়েও কোনো লাভ হবে না, কিছুই না। অনেকে প্রোনাউন্সিয়েশন শেখে, এটা শেখে, ওটা শেখে, বিভিন্ন কন্টেন্ট দেখে, রংচটা বিজ্ঞাপন দেখে, এটা এডুকেশন না, এর উচ্চারণ এডুকেশন এডুকেশন। বাট আপনি তো মেইন বেসিক জায়গাটাই বোঝেন না, অরিজিন জায়গাটাতে আমার আপনার আগে আসতে হবে, যে আমি পারতেছি না কেন, মেইন প্রবলেমটা কোথায়। এই যে একটা কনভারসেশন আমি তৈরি করলাম যে হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট, বলছে আই হ্যাভ নট ইটেন রাইস, আর ইউ ইটিং নাও? আই এট রাইস ইন দ্য মর্নিং, আই উইল নট ইট নাও। সো এই যে ইট কথাটাকে আমি দেখেন ইটই কোথাও লিখিনি, আমি কি লিখছি? ইটেন, এট, ইটিং, উইল ইট। এইটা যদি আপনি ইনস্ট্যান্টলি বাংলায় ভেবে ইংলিশে আপনার মুখের উপর নিয়ে আসতে পারেন, তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট, তাহলে আপনি ইংলিশে ফ্লুয়েন্ট। আমার পেইড কোর্সে যে স্টুডেন্ট গুলো আছে, প্রত্যেকটা স্টুডেন্টকে আগে এই ভার্বের ফর্ম প্র্যাকটিস করায় তারপর ইংরেজি শেখানো শুরু করি। এই দেখেন, এই যে আমার লেখা এই যে বইটা, স্পিক ইংলিশ উইথ সোনামু, এই বইটা প্রতিদিন প্রচুর কপি অর্ডার হচ্ছে যাচ্ছে। এই বইটাতে আমি 200টা ভার্বের ফর্ম দিয়েছি, এটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। আমার এই বইটার ভিতরে অ্যাটলিস্ট এই 200টা ভার্ব সম্পর্কেও কারো যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে বা সঠিক ধারণা থাকে, এই 200টা ভার্ব হচ্ছে আমার বাছাইকৃত ভার্ব, অর্থাৎ মোস্ট ইউজফুল ভার্ব, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে, যারা এর আগে আমার ফ্রি ক্লাস করছেন তারা হয়তো এটা পেয়েছেন, যেগুলো আমাদের ডে টু ডে লাইফে বাংলায় আমরা ব্যবহার করে থাকি, কিন্তু ইংলিশে এদের মিনিং অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। অনেকেই আছেন আমাকে বলে, স্যার আমি সৌদি থাকি, দুবাই থাকি, কুয়েত থাকি, অর্থাৎ মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, যারা খুব বেশি লেখাপড়া জানেন না, ইন্টারমিডিয়েট বা এসএসসি পাশ করে বাইরের কান্ট্রিতে চলে গেছেন। অনেকে বলে যে স্যার আমি তো বাংলায় কথা বলতে পারি, তো কোনো গ্রামার ছাড়া বা কঠিন কোনো জায়গাকে অ্যানালাইসিস করা ছাড়া আমরা কি সহজে ইংলিশে স্পিকিং করতে পারবো না, কথা বলতে পারবো না? অনেক ভোকাবুলারির দরকার হয়, তো গতানুগতিক ভোকাবুলারি না পড়ে মানে কিভাবে প্র্যাকটিক্যাল কনভারসেশনে, মানে আমার জাস্ট কমিউনিকেশনটা দরকার, কমিউনিকেশনের জন্য যে ভোকাবুলারি গুলো দরকার সেইগুলো শিখে আমি কি স্পিকিং করতে পারবো? তো তাদের জন্য আমি বলছি, যারা একদমই দুর্বল, যারা মনে করেন আমি কিছুই পারি না বাট আমি ইংরেজি শিখতে চাই, ভোকাবুলারি জানেনও না, আপনাকে কোনটা জানতে হবে? এই ভার্বের ভোকাবুলারি। এগুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বে দুইটা বা তিনটা ফর্ম সেম থাকে, রেগুলার ভার্ব বলে, আর একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। আমার এখানে 200টা ভার্ব আছে। অ্যাটলিস্ট এই 200টা ভার্ব সম্পর্কেও আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আপনি ইংলিশে কথা বলতে পারবেন, পারবেন, পারবেন ইনশাল্লাহ। কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ এই 200টা ভার্ব হচ্ছে আমার মোস্ট ইউজফুল ভার্ব, যে ধরনের ভার্ব গুলো আমরা ডে টু ডে লাইফে প্রচুর ব্যবহার করি। হয়তো অনেকেই মেইন ওয়ার্ডটার অর্থ জানে, কিন্তু এই পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম তো অনেকে জানে না, এই জন্য কথা বলতে পারে না। এটা জানতে হবে। এই যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, পাস্ট পার্টিসিপল ব্রোকেন, এটা টেন্সে কিভাবে ব্যবহার হচ্ছে? আমি যদি বলি আই ব্রেক আ গ্লাস, আমি একটা গ্লাস ভাঙি। আই ব্রোক আ গ্লাস, আমি একটা গ্লাস ভেঙেছিলাম। আই উইল ব্রেক আ গ্লাস, আমি একটা গ্লাস ভাঙবো। এইভাবে সময়ের পরিবর্তন হয়। আমি পারি না কেন ইংলিশ? সময়ের পরিবর্তন করতে পারি না। আমরা টেন্স শিখি, তারপরেও পারি না কেন? ওই টেন্সটাকে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করি না। টেন্স মানে কি? ভার্বের ফর্মেট চেঞ্জ। তো আপনি সবগুলো টেন্সের স্ট্রাকচার জানেন, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব টু প্লাস অবজেক্ট ফিউচার ইনডিফিনিট, উইল প্লাস ভার্ব ওয়ান, ভার্ব টু প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট, উইল প্লাস ভার্ব ওয়ান ফিউচার ইনডিফিনিট। এগুলো হয়তো আপনি জানেন, কিন্তু সেই ভার্বটা কি? ওই যে আমি বলতেছি V1, V2, V3, V4, এই ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই জিনিসটা মূলত কি, এদের চেহারাটা কেমন, এইটা কতজন জানে? এটা কিন্তু কেউ পড়ে না, চর্চা করে না, চেষ্টা করে না, এই জন্যই সে পারে না। কিন্তু এই ভার্বগুলো গতানুগতিক ধারায় না পড়ে গল্পের মাধ্যমে প্র্যাকটিস করা যায়। আমি জানেন আমার স্টুডেন্টদের কিভাবে পড়াই? এই ভার্বগুলো দিয়ে স্টোরি লেখাই, অর্থাৎ বাক্য তৈরি করি, সেই বাক্যগুলোকে গল্পে পরিণত করি। মনে করেন আমি 10টা ভার্ব নিলাম, 10টা ভার্বকে কমন রেখে 10টা বাক্য তৈরি করবো, 10টা বাক্য এমন ভাবে তৈরি করব একটা গল্প হয়ে যাবে। এইভাবে করলে টেন্স প্র্যাকটিস হয়ে যায়, রাইটিংটাও চর্চায় থাকে।
এটা আমার গতকাল পেইড কোর্সের একটা ক্লাসে আমি এটা দেখিয়েছিলাম। আমি আপনাদের একটা রেকর্ডেড ক্লাস দিব, আমার পেইড বেসেড ক্লাস। সেই ক্লাসটা টেনে দেখবেন, মানে প্রথম দিকে হয়তো মডেল ভার্ব নিয়ে আলোচনা করা, তারপর এই ভার্বের ফর্ম কিভাবে মেমোরাইজ করতে হয় সেটা দেখাই দেওয়া। এবং এটা দেখাই দেওয়ার পর আমার প্রত্যেকটা স্টুডেন্ট তারা অ্যাসাইনমেন্ট সাবমিট করছে, তারা নিজেরা এই ভার্বের ফর্মগুলোকে প্র্যাকটিস করছে, অর্থাৎ এগুলো যে সেন্টেন্স তৈরি করে গল্প তৈরি করে আমাকে দিয়েছে। সেখানে যে ভুলটা হবে আমি আবার ধরাই দিব। এই টু ওয়ে কমিউনিকেশন যদি না থাকে, আপনি কিভাবে ইংরেজি ভাষাটা শিখবেন? এটার প্রয়োজন। এটা আমি দেখাচ্ছি, আমার আমার মেইন টপিকটা দেখাচ্ছি। এই দেখেন, এখানে প্রেজেন্টেশন ছিল স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এখানে আছে একটা এক্সারসাইজ আছে যে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন। আবার আমি যদি বলি হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি করবেন। এই কোশ্চেন গুলো যদি আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি উত্তর দিতে পারবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া? যে আমি গতকাল এই টাইমে ঘুম থেকে উঠছিলাম, তারপর অফিসে গেছিলাম, তারপর লাঞ্চ করছি, আমার কলিগের সাথে দেখা করছি, এই টাইমে বাসায় ফিরছিলাম, মাগরিবের নামাজ পড়ছিলাম, এরপরে একটু বই টই পড়ে ঘুমায় পড়ছিলাম। এই যে করেছিলাম, গিয়েছিলাম, পড়েছিলাম, নিয়েছিলাম, এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন আপনার ওই স্পিকিং এর ভিতর, আপনার ওই স্পিচের ভিতর পরিবর্তনটা কোথায় হয় জানেন? ভার্বের ফর্মে। ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়, অর্থাৎ যে কাজটা আপনি করেছিলেন, আপনার যে অ্যাক্টিভিটিস গুলো ছিল, সাবজেক্ট কে? আপনি, আই। অবজেক্ট কে? আমি। যে কর্মটা, অর্থাৎ আমি বাড়ি গিয়েছিলাম, তাহলে ওই বাড়ি আমার অবজেক্ট, মানে এক্সটেনশন যেটা। কোথায় গিয়েছিলাম? বাড়ি গিয়েছিলাম, এটাকে অ্যাডভার্ব বলা হয়। কিন্তু ওই যে গিয়েছিলাম কথাটা বলছি, যাওয়া ইংরেজি কি? গো। ওই গো এর পাস্ট ফর্মটা যদি আপনি না জানেন, আপনি পাস্ট অ্যাক্টিভিটিস, অতীতের যে কোনো এক্সপিরিয়েন্স আপনি কি ইংলিশে শেয়ার করতে পারবেন? পারবেন না। আপনাকে জানতে হবে গো এর পাস্ট ফর্ম ওয়েন। অনেকে এই জিনিসটাও ইউজ করতে পারে না, জানেন? অনেকে বলে আই গো ওয়েন, আই ডিড গো, আই ওয়াজ গো, আই ডিড ওয়েন, এইভাবে ভার্ব ব্যবহার করে। ভার্বের ফর্ম যে সঠিকভাবে ইউজ করতে পারবে সঠিক টাইম অনুযায়ী, সে ইংলিশ এক্সপার্ট। আর এই ভার্বের ফর্ম যে ভুল করবে, তার সম্পূর্ণ সেন্টেন্সই ভুল। সো ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ভার্বের উপর ফোকাস, স্পোকেন ইংলিশ শেখা মানে এই ভার্ব নিয়েই কাজ করা। এর এর বাইরে আর কিছু না। আমরা ল্যাঙ্গুয়েজটাকে অনেক জটিল করে ফেলি, অনেক কঠিন করে ফেলি, বাট এটা কঠিন কিছু না। এই দেখেন, আমি একটা প্র্যাকটিক্যাল টপিকের উপরে আপনাদেরকে স্পিকিং দেখাবো, করাবো, আমি শেখাবো। বাট এর আগে এই যে ভার্বের কথাটা বলছি, এইটা দিয়ে আমি এই তিনটা টপিকের উপর যে প্রেজেন্টেশন, এটা যারা এর আগে আমার ফ্রি ক্লাস করেছিলেন তারা হয়তো পেয়েছিলেন, বাট আমি আজকে আরেকবার একটু এটা দেখাই দিব। একটু ওয়েট করেন, আমি আপনাদেরকে অনেক ভালো কিছু উপহার দিব এই ক্লাসটি থেকে, যদি আপনারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। ইংরেজি ভাষা না পারার অ্যাকচুয়াল রিজনটা কি, অ্যাকচুয়াল ওয়েটা কি, কারণটা কি, আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এখানে একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। এখানে বলছে যে উপরের ওয়ার্ড গুলো ব্যবহার করে স্পিক অ্যাবাউট আ ডেইলি অ্যাক্টিভিটিস। এখানে আমার উপরের ওয়ার্ড গুলো আমি দেইনি, অর্থাৎ এটা আমার ওই বইটাতে দেওয়া আছে। এই দেখেন, এটা আমার নিজের লেখা বই। এটার আগের একটা এডিশন ছিল, এটা সবগুলো কপি বিক্রি হয়ে গেছে 1 মাসের ভিতরে, এবং এটার নতুন এডিশন বের হয়েছে, অনেক বড় একটা বই, কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর করা। এটা পরে কথা বলবো এটা নিয়ে। তো আমার এই বইটা থেকে এই টপিকগুলো আমি আপনাকে দিচ্ছি, একদম সহজ এবং সাবলীল ভাষায় ইংরেজি কিভাবে শেখা যায় সেটা আমি এটাতে ডেসক্রাইব করেছি। তো দেখেন, আমি আপনাদেরকে বলি। এখানে বলছে যে আপনি প্রতিদিন কোন কাজগুলো করেন, আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটা কি সেটা আপনি ইংলিশে ডেসক্রাইব করবেন। অনেকে সেটা করতে পারে, বাট কারেক্ট গ্রামার ঠিক রেখে কতজন করতে পারে? যে আমার গ্রামাটিক্যাল কোনো মিস্টেকই হবে না, এইটা কিন্তু সবাই ঠিক রেখে করতে পারে না। তো সেইটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল। Then you have to mention your name. যে I am Sakib before you. Instead of before, you can say in front of you. I'm really glad to share my feelings. I'll try to say something about my daily activities. Then এইখান থেকে আমার মেইন বডি পার্টটা শুরু। দেখেন, সাবজেক্ট কি? আই। বাংলায় সাবজেক্টের পর অবজেক্ট, লাস্টে ভার্ব বসে। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্টের পর ভার্ব থাকে, তারপরে অবজেক্ট। এইখানে ইয়েলো কালার দিয়ে আমি দেখেন ভার্ব গুলোকে হাইলাইট করছি। এটা যেহেতু ডেইলি অ্যাক্টিভিটিস, প্রতিদিনের কাজ, তার মানে প্রত্যেকটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্টের পরে ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, বেস ফর্মে থাকবে। যেমন আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই, ব্রাশ করি, ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, তারপর আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। এরপর কি বলছে দেখেন,
দেন আই গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। তারপর আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হই। এরপরে কি আছে এখানে, আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস, আমি অফিস থেকে বাসায় আসি। কোথায় গেল, আই, আচ্ছা এখানে একটা বাকি থেকে গেছে, আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, আই টেক লাঞ্চ এট 2 p.m. আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস এট 5 p.m. দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। দেন আই টেক মাই ডিনার এট 10 p.m., আমি 10টায় আমার ডিনার করি। অ্যান্ড দেন আই গো টু বেড ফর স্লিপিং এট 11 p.m. দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস। থ্যাংক ফর পেশেন্স হিয়ারিং। তো এইখানে যে ডেইলি অ্যাক্টিভিটিসটা আপনারা দেখছেন বা প্রেজেন্টেশন কিভাবে দিতে হয়, দেখেন এই যে দেন লেখা সব জায়গায় বা আফটার দ্যাট, আমরা এটা একটা বেসিক প্রেজেন্টেশন গুলো এগুলো রেখেছি, বাট অ্যাডভান্স প্রেজেন্টেশন গুলো যখন দিব তখন অনেক লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার আমরা করব। ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, মোর ওভার, কনসিকুয়েন্টলি, ইন দিস ওয়ে, অনেকটা অনেক ট্রানজিশনাল ওয়ার্ড আছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। বাট এইখানে আমি যেটার উপর ফোকাস করতে বলছি, টাইমিংটার উপর। ইংলিশে কথা বলতে পারি না কেন, সঠিক টাইম মেনশন করে ভার্বের ফর্ম ইউজ করতে পারি না। তো একটা মানুষ প্রতিদিন কি করে তার একটা স্যাম্পল অ্যান্সার এখানে দেওয়া। তাহলে এইখানে আমি যদি আপনার অ্যাক্টিভিটিসটাকে শেয়ার করতে বলি যে আপনি প্রতিদিন কি করেন, তাহলে আপনার পরিবর্তনটা কোথায় করতে হবে বলেন তো? ভার্বের জায়গাটাতে। এই অ্যান্সারটার সাথে নিশ্চয়ই আপনার অ্যান্সারটা হুবহু মিলবে না, আপনার কাজের নিশ্চয়ই কোনো একটা পার্থক্য থাকতে পারে। যে পার্থক্যটা আছে, অর্থাৎ আপনি যে কাজটা করেছিলেন সেই কাজ, অর্থাৎ ভার্বটাকে আপনার সাবজেক্টের পর বসাতে হবে। এটা বসানোর পর আমি যদি আপনাকে টাইমটা চেঞ্জ করে দেই, দেখেন কথা কেন বলতে পারি না, এখন 9:30 বাজে, আমি যদি বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো এখন আমার ক্লাস করছেন, আপনি আজকে সারাদিন কি করছেন? এই যে সারাদিন পর এখন ক্লাস করতে আসছেন, সকাল থেকে এই পর্যন্ত কি কাজ করলেন? হোয়াট ডিড ইউ ডু টুডে, আর হোয়াট ওয়াজ ইউর টুডেস অ্যাক্টিভিটিস, ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ফ্রন্ট অফ মি? আমার সামনে এটা ডিসক্রাইব করতে পারবেন? কি বলবেন আপনি? সঠিক গ্রামার মেনটেন করে যদি আমি আপনাকে আজকে যে কাজগুলো আপনি করে আসছেন, যে স্যার আমি এই টাইমে ঘুম থেকে উঠছিলাম, ফজরের নামাজ পড়ছিলাম, একটু এক্সারসাইজ করছি, এরপরে ব্রেকফাস্ট করে অফিসে গেছি, আমার এক কলিগের সাথে দেখা করছিলাম, বাসায় আসলাম এই টাইমে, স্ত্রীকে নিয়ে স্বামীকে নিয়ে শপিং এ গেলাম, একটু নিউজ পেপার পড়লাম, মাগরিবের নামাজ পড়লাম, তারপর আপনার ক্লাসে জয়েন করলাম। এই যে আমি গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, পড়েছিলাম, নিয়েছিলাম, এই কথাগুলো যখন আপনি বলবেন, তখন আপনার পরিবর্তনটা কোথায় আনতে হবে জানেন? সাবজেক্টে, অবজেক্টে না, ভার্বের ফর্মে। এই প্রত্যেকটা ভার্ব যেগুলো আপনারা এখানে দেখছেন যে ইয়েলো কালার দিয়ে হাইলাইট করা, এর পাস্ট ফর্ম কি আপনি জানেন? ভেবে দেখেন তো। অনেকে এই যে স্পেন্ড, এর পাস্ট ফর্ম কি? অনেকে স্পেন্ডেড বলে ফেলে, সেটা বললে আপনার সেন্টেন্স ভুল হয়ে যাবে। এই জিনিসটাই ব্রেনে রাখতে হবে। এই যে টেক, এর পাস্ট ফর্ম কি? অনেকে টেকেন বলে ফেলে, তাহলে ভুল হয়ে যাবে। অর্থাৎ আমাদের ভুলটা কোথায় হয়, ইংলিশে কথা কেন বলতে পারি না, টেন্স অনুযায়ী ভার্বের ফর্মটা ইউজ করতে পারি না। এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, নট পাস্ট পার্টিসিপল। ভি টু, এইখানে দেখেন গ্রিন কালার দিয়ে আমি হাইলাইট করছি, অর্থাৎ কেউ যদি আপনাকে প্রশ্ন করে হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অর হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, কিভাবে বলবেন? এখান থেকে, এই বডি পার্ট থেকেই দেখেন, আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। তাহলে গেটের পাস্ট ফর্ম গট, এইটা যদি আমি না জানি, আমি কি আমার অতীতের কোনো কাজ, কোনো অ্যাক্টিভিটিস ডেসক্রাইব করতে পারবো ইংলিশে? পারবো না। সো আপনাকে এটা আগে জানতে হবে। এই জন্য বলছি, এই যে ভার্বের ফর্মটা দেখালাম না, এই ভার্বের ফর্ম দরকার। যে কেউ ইংরেজি শিখতে গেলে আমি তাকে আগে এটা শেখাই, তারপরে ভাষা শেখানো শুরু করি, না হলে তো আপনি পারবেন না। এরপর দেখেন, দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি ব্রাশ করেছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট। দেন আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 p.m., আমি 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m., আমি 5টায় অফিস থেকে বাসায় এসেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, তাহলে স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, কামের পাস্ট ফর্ম কেম, স্টার্টেড পাস্ট ফর্ম স্টার্টেড, টেকের পাস্ট ফর্ম টুক। এটা আমাকে জানতে হবে। দেন আই লার্ন ইংলিশ, এটা লার্ন তো বলা যায়, টিও যুক্ত করা যায়, ইডিও দেওয়া যায়, দুটো ফর্মই কিন্তু কারেক্ট। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, I took my dinner at 10 p.m. and I went to bed for sleeping at 11 p.m. So it was my yesterday activities. Thanks for patience hearing. Also, you can say that it was my today's activities. Thanks for patience hearing. So এইভাবে অতীতের যে কোনো কাজ, অর্থাৎ আমি করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম, পড়েছিলাম, নিয়েছিলাম, আপনি যদি ডিসক্রাইব করতে চান, ভার্বের পাস্ট ফর্মটা ইউজ করবেন। তাহলে দেখেন এই যে সম্পূর্ণ প্রেজেন্টেশনটা আমি দিলাম বা একটা স্পিচ দিলাম, একটা কোশ্চেনের এগেইনস্টে, কোন টেন্স ব্যবহার করলাম? পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট মানে কি জানেন? সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম ভি টু,
অনেকে ওয়াজ, ডিড এসব দিয়ে ফেলে, বাট এগুলো না, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হয়। হ্যাঁ। তো এইভাবে এখানে কি পাস্ট ইনডিফিনিট এর অন্য কোনো টেন্স আছে দেখেন তো, না। অর্থাৎ সার্টেন একটা টপিকের উপর কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে মিক্সড কোনো স্ট্রাকচারের প্রয়োজন হয় না। একটা সার্টেন স্ট্রাকচারকে মেনটেন করেই সম্পূর্ণ টপিকের উপর স্পিকিং করা যায় বা প্রেজেন্টেশন দেওয়া যায়। এরপর দেখেন, আমি যদি আপনাকে এবার বলি যে এখন রাত 9:33 বাজে, আপনারা তো আমার ক্লাস করছেন, তো আগামীকাল আপনি কি করবেন, হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইউর টুমোরোস অ্যাক্টিভিটিস, সেটা আপনি ইংলিশে কিভাবে আমার সামনে ডিসক্রাইব করবেন? তখন কি করতে হয় জানেন? ফিউচার টেন্স। এখন ফিউচারের স্ট্রাকচার শ্যাল বা উইল প্লাস প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট, এই প্রেজেন্ট ফর্ম শ্যাল বা উইল। শ্যাল শুধুমাত্র ফার্স্ট পার্সন সাবজেক্টের সঙ্গে বসে, অর্থাৎ সাবজেক্ট আই এবং উই থাকলে শ্যাল ব্যবহার করা যায়। অন্য কোনো পার্সনের সঙ্গে হি, সি, ইউ, দে শ্যাল ব্যবহার করা যায় না। বাট যে কোনো পার্সনের সঙ্গে উইলের ব্যবহারটা করা যায়। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করবেন, তাহলে কোনো কনফিউশন থাকে না। তো এইখানে দেখেন আমি স্কাই কালার দিয়ে এগুলোকে হাইলাইট করছি যে আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো। তাহলে বাংলাটা কি দাঁড়াচ্ছে? বাংলা বুঝতে হবে, আওয়ার মাদার টাং ইজ বেঙ্গলি। সো ওয়েন ইউ আর গোয়িং টু ট্রান্সলেট এনি কাইন্ডস অফ সেন্টেন্সেস ফ্রম বেঙ্গলি টু ইংলিশ, ইউ হ্যাভ টু থিঙ্ক ইট। সো হিয়ার ইউ ক্যান সি, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমরো। আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। বাংলা কি? বাংলা বলছেন উঠবো। আমি চেঞ্জটা কোথায় করছি? ভার্বের ফর্মে। কেন? আমার অর্থের, বাংলা অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে এই জন্য। দেন আই উইল ব্রাশ মাই টিথ। আমি আমার দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উঁচু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ। তারপর আমি কিছু ব্যায়াম করব। আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট। আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হব। আই উইল স্টার্ট ডুইং মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM। আমি 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM। আমি 5টায় অফিস থেকে বাসায় আসবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি। আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour. After that, I will take my dinner at 10 p.m. Then I will go to bed for sleeping at 11 p.m. So that will be my tomorrow's activities. Thanks for patience hearing. That will be my tomorrow's activities. So এইভাবে আপনি আপনার ফিউচারের যে অ্যাক্টিভিটিস আছে সেটাকে কিন্তু ইংলিশে ডিসক্রাইব করতে পারেন। আমি করব, যাব, খাবো, উইল প্লাস ভি ওয়ান। গিয়েছিলাম, করেছিলাম, খেয়েছিলাম, জাস্ট ভি টু। করি, যাই, খাই, জাস্ট ভি ওয়ান। ইংলিশ ল্যাঙ্গুয়েজ কি খুব কঠিন মনে হয়? না, খুবই সহজ। ইটস আ ভেরি ইজি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্ট্রেট ল্যাঙ্গুয়েজ। For being expert and fluent in English, you have to practice. You know that practice makes a man perfect. So practice, practice, and practice. Without practicing, how can you be able to expert and fluent in English within very short time? But you have to practice it by maintaining correct sequence, correct order, correct technique, as well as correct strategies. If you don't follow correct technique or strategies, you will not be able to expert it in English within short time. এই ল্যাঙ্গুয়েজ একটা ধারাবাহিকতা মেনটেন করে শিখতে হয়। অর্থাৎ যেখান থেকে সেখান থেকে শিখলে হয় না। আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না। সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না। টেন্স না পারলে ভয়েস পারবেন না। একটার সাথে একটা টপিক কানেক্টেড থাকে বা রিলেটেড থাকে। যে বুঝতে পারে ইন্ডেক্সটা, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শুরু করব, শেষ করব, এই ভাষার শুরুটা কোথায়, শেষটা কোথায়, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, কোন টপিকের সাথে কোন টপিক রিলেটেড, অর্থাৎ একটা চেইন অফ কমান্ড মেনটেন করে এই ভাষাটা। এইটা কেউ বুঝতে না পারলে, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আজকে আমার কাছে একটা লাইভ ক্লাস করতে আসছেন, কালকে হয়তো এরকম অন্য কোনো টিচারের কাছে অফার পেতে পারেন, আর তারপরের দিন হয়তো ইউটিউব চ্যানেল থেকে একটা ক্লাস দেখবেন, ফেসবুকে আপনার সামনে একটা ক্লাস ভেসে উঠবে। আপনি ইংরেজি শিখতে চান, আপনার আগ্রহ আছে, তাই আপনি এই ক্লাসগুলো দেখেন। এই যে এখন আমার বক 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 শুনতেছেন কেন? আপনি শিখতে চাচ্ছেন, আগ্রহ আছে। কিন্তু এই বিভিন্ন জায়গা থেকে শিখতে থাকলে আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনার দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকবে। আপনাকেও শিখে যেতে হবে। এই শেখা আপনি শেষ নামাতে পারবেন না। এই জন্য কারেক্ট সিকোয়েন্স মেনটেন করে যদি শিখতে পারেন, কারেক্ট অর্ডার মেনটেন করে যদি শিখতে পারেন, যে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, এইটা যারা বুঝতে পারে তাদের সমস্যা হয় না। তারা অল্প সময়ের ভিতরেই ডেভেলপ করতে পারে। এই দেখেন, আমার কোর্সের যে কন্টেন্ট গুলো, এই প্রত্যেকটা লেকচার 1 to 70 একদম ধারাবাহিকভাবে দেওয়া। প্রত্যেকটা লেকচারের সাথে আবার কি দেওয়া আছে? হোমওয়ার্ক গুলো দেওয়া আছে। এই যে আমি বলছি প্রথম দিন নাউন করাবো, তারপর প্রোনাউন করাবো, তারপর অ্যাডজেক্টিভ করাবো। এখন আমি নাউনের পরে প্রোনাউন না করে যদি অ্যাডজেক্টিভ করাই, তাহলে কিন্তু আমার এই সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে।
কারণ প্রোনাউন না শিখলে আপনি অ্যাজেক্টিভ ভালোভাবে বুঝতে পারবেন না। প্রোনাউনের অনেক ক্লাসিফিকেশনের সঙ্গে অ্যাজেক্টিভের মিল আছে, এইরকম বিভিন্ন ফাংশন থাকে, এইটা বুঝতে হয়। অর্থাৎ স্ট্র্যাটেজি এবং টেকনিক যদি ফলো করতে পারেন, এই ভাষা কঠিন না। আবারও বলছি, এটা সায়েন্স না বা ম্যাথ না, রকেট সায়েন্স না যে আহামরি ব্রেন লাগবে। আপনি যতই ইলিটারেট হন, যতই অশিক্ষিত হন, যতই দুর্বল হন, আপনি আসেন, আপনি পারবেন। এতটুকু আমি বলতে পারি, আমি সেইভাবেই শেখাই। শুধুমাত্র প্র্যাকটিস করতে হয়। আর এটা যেন টু ওয়ে কমিউনিকেশন লাগে। এই যে আমি আপনাদের মিউট রেখে আমি পড়াচ্ছি, এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন। এরকম হাজারটা ক্লাস করলে আপনার কোনো লাভ হবে না যদি না আপনার ব্রেন দিয়ে আপনি আইডিয়া জেনারেট করেন, আপনার মুখ দিয়ে আপনি কথা বের না করেন। বাট একদিন কথা বলা শুরু করেন, একটা টপিকের উপর স্পিকিং করেন, আপনি পরের দিন নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন। অনেকে মনে করেন আমি তো ওয়ার্ড পারি না, গ্রামার পারি না, আগে শিখে নেই তারপরে বলবানি না। ওই জন্য ওয়েট করলে হয় না, কথা বলা শুরু করে দিতে হবে। আমার ভুল হবে হোক, কথা বলতে হবে। কথা বলতে পারলে বলার ইচ্ছা আরো বেশি জাগ্রত হয়, প্লেজার কাজ করে, নিজের ভিতরে কনফিডেন্ট কাজ করে। এটা একদিন কথা না বললে আপনারা বুঝবেন না। যারা কখনো কথা বলেন না, শুধু দেখে যান ক্লাস, অ্যাকচুয়াল বেনিফিট কখনোই আসবে না। তো ভেবে দেখেন, এই যে তিনটা টাইমের উপর প্রেজেন্টেশন দিলাম, আমি কথা বলতে পারি না কেন? শুধুমাত্র এই টাইমের চেঞ্জ করতে পারি না, তাই পারি না। এইটা করা শিখবেন। এটা কিভাবে করতে হবে? ভার্বের ফর্মের চেঞ্জিং এর উপর ডিপেন্ড করে। তাহলে এবার যদি আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল টপিক দেখাই, অর্থাৎ যেটা আইএলটিএস কিউ কার্ড টপিক, সেইটাই আপনি কিভাবে ইংলিশে স্পিকিং করবেন বা প্রেজেন্টেশন দিবেন। একটা কথা মনে রাখেন, ওই যে প্রথমে যে কথাটা আমি বলছিলাম আপনাদের, কারো মনে আছে কিনা, যে ল্যাঙ্গুয়েজটা, এটার পরে আমি একটা কনভারসেশনও করাবো। যদি পারেন লাস্ট পর্যন্ত থাকবেন। আশা করি আপনি আজকের এই ক্লাসটি থেকেই স্পিকিং এর অনেক বড় একটা জায়গা ডেভেলপ করতে পারবেন। আর যদি আপনারা থাকেন, দেখবেন আপনারা আজকেই কথা বলতে পারবেন এই ক্লাসে, আজকেই পারবেন। আমার উপর যদি একটু বিশ্বাস রাখতে পারেন, একটু লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। যদি না কথা বলতে পারেন আপনি, তখন আমাকে বলবেন। দেখেন সেটা কিভাবে সম্ভব। আমি একদম শুরুতে একটা কথা বলছিলাম না, যে ইংরেজি ওই এটা প্লাস এটা এরকম স্ট্রাকচার, এরকম রুল হয়। আমি একটা সেন্টেন্স করলাম, বাকিটা আপনি করেন, অনেকে কমেন্টে দেওয়ার চেষ্টা করে। এরকম রুলস আর স্ট্রাকচার শিখে কোনো লাভ হয় না। ভাষা শিখতে গেলে দুইটা ওয়ে আছে। কোনো গ্রামার শিখেও ওইভাবে লাভ হয় না। দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে নেটিভ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন করা, আরেকটা হচ্ছে টপিকের উপর স্পিকিং করা। এখন কি বলছি, যে নেটিভ স্পিকারদের সঙ্গে কমিউনিকেশন করলে ওই অনেকটা ব্যয়বহুল ব্যাপার। ক্যাম্বেলি অ্যাপ বা অন্য যে অ্যাপগুলো আছে, ডলার পে করে করতে হয়। এছাড়া যে ফ্রি অ্যাপগুলো আছে, ওইটা থেকে কনভারসেশন ফ্রুটফুল হয় না। কেন? কারণ ওই ফ্রি অ্যাপগুলো ইউজ করে যারা কনভারসেশন করেন, আপনি দেখবেন, যেটা বলছিলাম, আপনার অপোজিট যে পার্সনটা, ফ্রি বিভিন্ন অ্যাপ পাওয়া যায় না প্লে স্টোরে, বাডি টক, হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ, এগুলো ইউজ করে যারা স্পিকিং প্র্যাকটিস করার চেষ্টা করেন, অনেকে কনভারসেশন গ্রুপেও জয়েন করেন না, যে ইংরেজি শেখার জন্য কনভারসেশন গ্রুপ করা হয়েছে, জয়েন করেন। একটু ভেবে দেখেন তো এখানে কতটুকু ডেভেলপমেন্ট আসে। একজন বলে হাই, একজন বলে হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড। এই শেষ। আবার একজন আসছে, তা ওই আবারই ওই হাই হ্যালো, একই জিনিস। ওইভাবে কি ল্যাঙ্গুয়েজটাকে ব্রড করা যায়, বড় করা যায়, প্রফেশনাল হওয়া যায়? এবং আপনি ওই যে বাডি টক, হ্যালো ইংলিশ, স্পিক ইংলিশ ব্যবহার করে যখন মানে কনভারসেশন করছেন বা কথা বলছেন, প্র্যাকটিস করছেন, কার সাথে করছেন? দেখবেন আপনার অপোজিট পার্সনটা ইন্ডিয়ান, পাকিস্তান, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপিন, ভিয়েতনাম, থাইল্যান্ড, এইরকম কোন একটা কান্ট্রি বা রিজিয়নের লোক, যারা আপনার মতোই দুর্বল, তারও ফ্রি টাইমটাকে কাজে লাগায় প্র্যাকটিস করতে করতে আসছে। তো তার সাথে যখন আপনি কথা বলবেন, এই ফোনটা ধরবেন, হাই ব্রো, হ্যালো, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ডু, হোয়াট আর ইউ ডুইং নাও, হোয়ার আর ইউ ফ্রম, হোয়াট কাইন্ডস অফ ফুড ডু ইউ লাইক মোস্ট। এই শেষ, কল কেটে গেল। আরেকজন দিল, তার সাথে ওই সেম কথাগুলো আপনি বলবেন। এইভাবে কিন্তু কথাকে বাড়ানো যায় না, ইনক্রিজ করা যায় না। তো আরেকটা ওয়ে আছে টপিকের উপর প্রেজেন্টেশন দেওয়া। এইটা দিতে পারলে কি হয়? এইটা দিতে পারলে আপনি যখন ডিফারেন্ট কাইন্ডস অফ টপিকের উপর কথা বলছেন, তখন ডিফারেন্ট কাইন্ডস অফ আইডিয়া আপনার ব্রেনে জেনারেট করতে পারছেন। ডিফারেন্ট কাইন্ডস অফ ভোকাবুলারি আপনার ব্রেনে আপনি অ্যাডাপ্ট করতে পারছেন, জেনারেট করতে পারছেন। আর এটা যদি আপনি করতে পারেন, আপনার এই প্রফেশনাল হওয়ার জায়গাটা ইনক্রিজ হয়, ডেভেলপ হয়। অনেকেই আছে আমার পেইড কোর্সের স্টুডেন্ট, আমার পেইড কোর্সে ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে আলাদা, তো ফ্লুয়েন্ট স্পিকার, বাট বারবার গ্রামাটিক্যাল মিস্টেক হয়। কেন হয়? কারণ তারা এই ডিফারেন্ট টপিকের উপর কথা বলে না, তারা ওই এক কথা বারবার বলে যায়। তো এই জায়গাটা থেকে কিভাবে বের হওয়া যায়, এটা আমিও আপনাদেরকে আগেও দেখিয়েছি আমার ক্লাসগুলোতে, আপনাদের হয়তো মনে থাকার কথা। তো এখানে দেখেন একটা টপিক আছে, যে আ পিকনিক আই এনজয়। মনে করেন আপনি একটা আইএলটিএস এক্সাম ফেস করছেন, স্পিকিং টেস্ট। সো আপনার এক্সামিনার আপনাকে এই কোশ্চেন গুলো করছে, যে
Did you ever enjoy any kinds of picnic in your life? If you have any experience, please share in front of me. এরপর আপনার এক্সামিনার আপনাকে বলছে, when did you go on a picnic? Where did you go? What did you do after reaching the spot? When did you take your lunch? What were there in the food items? What recreational activities did you perform there? What did you start for home? এই কোশ্চেনগুলো যখন আপনার এক্সামিনার করবে, আপনি কি কারেক্ট গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ফ্রেজ এন্ড ক্লজ মেনটেন করে ইনস্ট্যান্টলি অ্যান্সার দিতে পারবেন? আপনি এই যে কোনো একটা কোশ্চেনের উপরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন তো, আপনি পারবেন না, বেঁধে যাবে। কখন পারবেন জানেন? যখন এরকম একটা স্যাম্পল অ্যান্সার আপনি দেখবেন। কেন স্যাম্পল অ্যান্সার দেখতে বলছি জানেন? প্রাইমারি লেভেলে যখন স্পিকিংটা প্র্যাকটিস করবেন, তখন স্যাম্পল অ্যান্সার দেখে প্র্যাকটিস করবেন। অর্থাৎ আপনারা এখানে আমার কথাগুলো মনোযোগ দিয়ে বুঝবেন, এগুলো হাজার হাজার টাকা খরচ করে কোনো আইএলটিএস কোচিং এ যেও এই এই কথাগুলো পাবেন না, কেউ বলবে না, কেউ শেখাবে না। 96,000 টাকা খরচ করে ঢাকা শহরে একটা গার্মেন্টস এর মালিক অফলাইন অনলাইনে ক্লাস করে আইএলটিএস এ পাস তুলতে পারেনি। আমার এই অনলাইন কোর্স করে 2,000 টাকার কোর্স করে সে এখন কানাডা। কিছুদিন আগে মেসেজ দিচ্ছে যে, স্যার আমি কানাডা চলে আসছি, আমি আপনাকে আগে বলিনি এই কথাটা, আমি 96,000 টাকা খরচ করছি ঢাকা শহরে। আমি একটা গার্মেন্টস এর মালিক, আমি সেটা বিক্রি করে দিয়ে এখন আমি কানাডাতে সেটেল হয়েছি। তো আপনার কাছ থেকে যে কোর্সটা করছি অনলাইনে 2,000 টাকার, এইটা থেকে আমি আইএলটিএস এ ব্যান্ড স্কোর 6.5 পেয়েছি। আমি অনেক দুর্বল ছিলাম, অনেক ডাল ছিলাম, আমার বয়সও অনেক বেশি, ধরে রাখতে পারি না, বাট আপনি যেভাবে শিখাইছেন সেটা আমার বলার মতো না। আমাকে ফোন করে বলছে কিছুদিন আগে। তো এইটাই হচ্ছে প্লেজারের জায়গা, বুঝতে পারছেন? তো কিভাবে সেটা ডেভেলপ করা যায় একটু বোঝেন এই জায়গাটা। এখানে একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এখন আপনারা এমন কেউ নেই যারা জীবনে কোনোদিন একটা পিকনিক করেন। আপনার ফ্যামিলির সাথে হোক, ফ্রেন্ডসদের সাথে হোক, কলিগসদের সাথে হোক, যদি কোনোদিন একটা পিকনিক করেন, তার যদি কোনো স্মরণীয় ঘটনা থাকে, সেইটা আপনাকে ইংলিশে ডিসক্রাইব করতে হবে। আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। কি বললাম? নিজে যে পিকনিকটা করেছিলেন সেটা শেয়ার করতে হবে। তো সেটা শেয়ার করার আগে, একজন একটা পিকনিক করেছিল, তার একটা স্যাম্পল অ্যান্সার এখানে আছে। এইটা যদি আপনি একটু দেখে নেন, তাহলে কথা বলাটা আপনার জন্য অনেক সহজ হবে। আর এই প্যাসেজ অ্যানালাইসিস করলে এর বেনিফিটটা কি জানেন? প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, রিডিং স্পিড ডেভেলপ হয়, মানে রিডিং এর যে স্কিলটা সেটা ইনক্রিজ করা যায়, নতুন ভোকাবুলারি থাকলে সেটা ডেভেলপমেন্ট আসে, রাইটিং এর ফরমেশনটা বোঝা যায়। একটা টিচার, একটা মেন্টরের অধীনে থেকে যখন আপনি এই প্যাসেজ অ্যানালাইসিস করবেন, অনেকে এগুলো বোঝে না, নিতে চায় না, ভাবে কঠিন জিনিস কি না কি আমি পারবো না, হ্যাঁ সহজে রুলস স্ট্রাকচার পড়েই সে কভার করে ফেলতে চায়। বাট এইটাই অ্যাকচুয়াল প্লেস, অ্যাকচুয়াল জায়গা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার। কোনটা? প্যাসেজ অ্যানালাইসিস করতে হয়। অর্থাৎ আমার প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এটা অ্যানালাইসিস করে দেখাই যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, ফ্রেজ কোথায় আছে, ক্লজ কোথায় আছে, অবজেক্ট কোনটা, এখানে কোন টেন্স ব্যবহার করা হয়েছে, না মডাল না প্যাসিভের ব্যবহার, সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থটা কি। এটা যখন আমি আপনাকে বলে দিব, আপনি রাইটিং এর ফরমেশনটা বুঝতে পারবেন, আপনার রিডিং স্কিল ইনক্রিজ হবে, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি থাকলে সেটা আপনি ডেভেলপ করতে পারবেন। এরপর কি? এরপর এখানে তো একজনের একটা স্যাম্পল অ্যান্সার আছে, এই কোশ্চেনের এগেইনস্টে আপনার নিজের অ্যান্সারটাকে আপনি অ্যাপ্লাই করবেন, প্রোভাইড করবেন। এইটা যদি কেউ করতে পারে, সে কেন ইংরেজিতে কথা বলতে পারবে না? আপনি অবশ্যই পারবেন। দেখেন আপনি পারেন কিনা, কনফিডেন্ট রাখেন। আবারও বলছি, এটা খুবই ইফেক্টিভ, খুবই দরকার। তো স্যাম্পল অ্যান্সার কেন দেখে নিতে হয় জানেন? ইনফরমেশনের জন্য। প্রাইমারি বা বেসিক লেভেলে এটা দরকার। মনে করেন একটা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই আপনাকে। আমি যদি আপনাকে বাংলায়ও কোনো একটা টপিকের উপর কথা বলতে বলি, সেই টপিক সম্পর্কে যদি আপনার কনসেপ্ট না থাকে, আপনি কি কথা বলতে পারবেন? বেশি ইনফরমেশন দিতে পারবেন? আমি যদি বলি যে জ্বর সম্পর্কে 10টা লাইন আমার সামনে বলেন তো। ফেভার, জ্বর জ্বর, ফেভার, আপনি আমার সামনে ইনস্ট্যান্টলি বলেন তো, পারেন কিনা ভেবে দেখেন। হয়তো দুইটা তিনটা সেন্টেন্স আপনার ব্রেনে আসবে যে জ্বর, শরীরের তাপমাত্রা বৃদ্ধি পেলে জ্বর হয়, জ্বর হলে আমরা প্যারাসিটামল, নাপা নাপা এক্সট্রা এই ওষুধগুলো খেয়ে থাকি। এরপর আপনি আরেকটা সেন্টেন্স ভাবার চেষ্টা করেন, আপনার ব্রেনে আপনি নিয়ে আসতে পারবেন না। ভেবে দেখেন, পারবেন না বাংলাতেই। কিন্তু এই সেম কোশ্চেনটা আপনি একজন ডাক্তারের কাছে গিয়ে করেন, যে ডাক্তার সাহেব জ্বর সম্পর্কে 10টা সেন্টেন্স বলেন তো, দেখবেন সে অনর্গল বলে দিবে। কারণ তার ওই সম্পর্কে কনসেপ্ট আছে, তার ওই সম্পর্কে ইনফরমেশন আছে, আইডিয়া আছে। সে 10টা সেন্টেন্স ইজিলি বলতে পারবে না? বলেন আপনি। পারবে, কারণ তার জানা আছে। আপনি পারছেন না, আপনার জানা নেই। তো বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য একটা স্যাম্পল অ্যান্সার দেখে স্পিকিং করলে কি হয়?
অনেক ইনফরমেশন পাওয়া যায়। যেমন, একবার আমি এটা দেখাই, তারপর আপনারা কথা বলবেন, ঠিক আছে? আমি আপনাদের আনমিউট করে দিব, জাস্ট একটু ওয়েট করেন, আমাকে একটু টাইম দেন। দেখেন, আমি আগে এটা একটু অ্যানালাইসিস করি, মনোযোগ দিয়ে বোঝেন। আমি ফ্রি ক্লাস নিচ্ছি, আমার কাছে অনেক পেইড কোর্সের স্টুডেন্ট আছে, পেইড কোর্স করছেন আপনারা, ইভেন বাইরের কান্ট্রি থেকেও আছেন যারা ইমিগ্রান্ট, হংকং, দুবাই, কাতার, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা থেকে প্রচুর স্টুডেন্ট আছেন। ইভেন আমি ওয়ান টু ওয়ান সেশন, ওয়ান টু ওয়ান কোর্স করিয়ে থাকি, সেখানেও আমার বাইরের কান্ট্রি থেকে আসে। আমার স্টুডেন্টের অভাব নেই, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক অনেক স্টুডেন্ট আমার কাছে আসছে। কিন্তু সেটা মেইন বিষয় না। মেইন বিষয়টা হচ্ছে, যারা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করছেন বাট আলটিমেট রেজাল্টটা পাচ্ছেন না, তারা একটু এই জায়গাটাতে ফোকাস দিন, কারণ এই কথাগুলো কেউ আপনাকে বলবে না, কেউ আপনাকে দেখাবে না। এইখানে আমি আপনাকে প্র্যাকটিস করিয়ে দিব। তো তার জন্য একটু ধৈর্য ধরতে হবে, এটা নেওয়ার চেষ্টা করতে হবে। দেখেন কি বলছে, লাস্ট উইন্টার। এটা কি? এটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ একটা সময়। সেন্টেন্সটা এখান থেকে শুরু, আই এটা সাবজেক্ট, দেন ওয়েন্ট এটা ভার্ব। এই ভার্বের উপর ফোকাস করবেন। ভার্ব কেন ভার্বের উপর ফোকাস করবেন? দেখেন, এই যে প্রেজেন্টেশনটা দেখছেন না, এর সবগুলো সেন্টেন্স পাস্ট টেন্স রিলেটেড, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট কন্টিনিউয়াস। কেন? কারণ এখানে টপিকটা কি, আ পিকনিক আই এনজয়, এই কোশ্চেন গুলো কোন টেন্সে আছে? দেখেন, এই যে ডিড দিয়ে করা, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে কোশ্চেন গুলো লেখা, তাহলে আমার উত্তরটা পাস্ট টেন্স দিতে হবে। অর্থাৎ এই সম্পূর্ণ প্রেজেন্টেশনের ভিতরে কোনো প্রেজেন্ট টেন্স নেই, কোনো পারফেক্ট টেন্স নেই, কোনো কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো মডাল, কোনো প্যাসিভ, কিছুই নেই, নাথিং। তার মানে কি, যে কোনো টপিকের উপর কথা বলতে গেলে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়, তাহলে ইজিলি কথা বলা যায় কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। সাবজেক্টের পর ভার্ব ইউজ করবো, সেই ভার্বের পাস্ট ফর্ম ইউজ করবো, এটা মনে রেখে কথা বলা শুরু করবেন, আর কিছুই না। এক একটা টপিকের ব্যাকগ্রাউন্ড এক এক রকম হয়, সেইভাবে আপনাকে ধরতে হবে। তো দেখেন, গো এর পাস্ট ফর্ম ওয়েন। আই ওয়েন্ট অন আ পিকনিক, আমি একটা পিকনিকে গিয়েছিলাম। হুইস এটা একটা রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ। হুইস ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, অর্থাৎ এখানে দুটো ক্লজ আছে, একটা হচ্ছে আই ওয়েন্ট অন আ পিকনিক, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আর হুইস ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট, এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা আলাদা ক্লজে একটা কমপ্লিট সেন্টেন্স হচ্ছে। আমি একটা পিকনিকে গিয়েছিলাম যেটি ছিল আনন্দে ভরপুর। আবার সাবজেক্ট দেন ভার্ব, ইংলিশে কিভাবে কথা বলবো? আগে সাবজেক্ট দেন ভার্ব। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, আমরা ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জড দ্য পিকনিক, আমার কিছু বন্ধুরা পিকনিকের আয়োজন করেছিল। বাংলাটা কি, বাংলা বোঝেন, করেছিল। কিভাবে বলছি? অ্যারেঞ্জড, ভার্বের পাস্ট ফর্ম। উই ওয়ার 15 ইন নাম্বারস, আমরা সংখ্যায় 15 জন ছিলাম। উই হায়ার্ড আ মাইক্রোবাস আর্লিয়ার, হায়ার থেকে হায়ার্ড মানে আমরা ভাড়া করেছিলাম। দেখছেন, সাবজেক্টের পর কি পাস্ট ফর্ম। কেন? আপনি একটা পিকনিক করেছিলেন, তার মানে কি, আপনি একটা কাজ করে ফেলছেন অলরেডি, অর্থাৎ আপনার অতীতের একটা ঘটনা, অতীতের একটা এক্সপিরিয়েন্স আপনি ইংলিশে ডিসক্রাইব করতে যাচ্ছেন। এই জন্যই আপনাকে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। এরপর কি বলছে? উইদিন হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টার ভিতর। আহ, এটা কি? জাস্ট একটা প্রেপোজিশনাল ফ্রেজ, হ্যাঁ, এটা কিন্তু কোনো মেইন সেন্টেন্সের অংশ না, ফ্রেজ। এইখান থেকে বাক্যটা শুরু, সাবজেক্ট উই, দেন ভার্ব হচ্ছে গট। অর্থাৎ এই যে উইদিন হাফ অ্যান আওয়ার, এটাকে কিন্তু আপনি অন্য জায়গায়ও বসাতে পারেন, এটা যে শুরুতেই বসাতে হবে এরকম না। প্রতিটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট আর ভার্ব ইউজ করতে হয়। অর্থাৎ আপনি এটাও বলতে পারেন, উই গট আউট অফ দ্য সিটি উইদিন হাফ অ্যান আওয়ার। অর্থাৎ গেট আউট বলি না, বেরিয়ে যাওয়া, তো গট আউট আমরা বেরিয়ে পড়েছিলাম, আমরা শহর ত্যাগ করেছিলাম আধা ঘন্টার ভিতর। উইদিন মানে সার্টেন একটা টাইমের ভিতর। উই আর অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা প্রত্যেকে মাইক্রোর ভিতরে গান গাচ্ছিলাম। অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, এটাও প্রেপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজও আপনি বলতে পারেন, অ্যাডভার্ব অফ টাইম। এগুলো শুরুতেই যে বসাতে হবে এরকম না, আহ, যে কোনো জায়গায় ইউজ করা যায়। আপনি এভাবে বলতে পারেন, উই রিস্ট, রিস্ট থেকে রিস্ট আমরা পৌঁছেছিলাম, দ্য গ্র্যান্ড স্পট অ্যাট লাস্ট অ্যাট অ্যাবাউট 10 AM, প্রায় 10টার দিকে আমরা আমাদের যে মেইন স্পট, গ্র্যান্ড স্পট, সেখানে পৌঁছেছিলাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, ফিনিশ থেকে ফিনিশড। উই ডিড নট টেক এনি কুক উইথ আস। দেখেন, পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে ভি টু হয়, ভার্বের পাস্ট ফর্ম। টেকের পাস্ট ফর্ম কি? টু। বাট যখন নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে হয়, অক্সিলারি ভার্ব ডিডের ব্যবহার হয়। আর ডিড কি? ডু ভার্বের পাস্ট ফর্ম। সো যখন ডিডের ব্যবহার হয়, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে। সো উই ডিড নট টেক এনি কুক উইথ আস, বাংলা কি? আমরা আমাদের সাথে কোনো রাঁধুনিকে নেইনি।
বাংলা বোঝেন, প্যাসেজ অ্যানালাইসিস করার চেষ্টা করেন। শুধু রুলস স্ট্রাকচার পড়ে, গ্রামার পড়ে কখনো ভাষা শেখা যায় না। আমি ফ্রি ক্লাস নিচ্ছি, হয়তো কেউ পেইড কোর্স করবেন করবেন না, আসছে বা করতেছেন অলরেডি, কিন্তু যদি কোনো টিচারের কাছে কোনোদিন যান, এমন কারো কাছে যাবেন যারা নিউজ আর্টিকেল এডিটোরিয়াল করে থাকে, সলভ করে থাকে, বা প্যাসেজ নিয়ে কাজ করে, প্যাসেজ অ্যানালাইসিস করে, শুধুমাত্র রুলস আর স্ট্রাকচার যারা পড়ায়, ওইভাবে কখনো ইংরেজি শেখা যায় না, কখনোই না। তো দেখেন, টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং। টেক মানে কি? নেওয়া। এর পাস্ট ফর্ম কি? টুক। অর্থাৎ নিয়েছিল। চার্জ মানে দায়িত্ব, কিসের? অফ কুকিং, রান্নার দায়িত্ব নিয়েছিল। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল টু মেক আ টেম্পোরারি কুকার। ডিগ মানে খনন করা, এর পাস্ট ফর্ম ডাগ। সোহেল এবং আমি একটা ছোট চুলা খনন করেছিলাম ক্ষণস্থায়ী রান্নার জন্য। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল। আমরা প্রত্যেকে রানা এবং কামালকে সাহায্য করা শুরু করেছিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস। ফেস্ট মানে নিয়ে আসা, ব্রিং আছে না, ব্রিং, এর যে সিমিলার ওয়ার্ড, সিনোনিম, সেটা হচ্ছে ফেস্ট। অর্থাৎ আমাদের কিছু বন্ধুরা কাছের উৎস থেকে পানি এনেছিল। প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট পরে ভার্ব, আর এই ভার্বটা কি? পাস্ট ফর্মে। আদার্স হেল্প, অন্যরা সাহায্য করেছিল। টু প্রিপেয়ার, প্রস্তুত বা তৈরি করতে। আনিয়ন, গার্লিক অ্যান্ড আদার স্পাইসেস, অর্থাৎ পেঁয়াজ, রসুন এবং অন্যান্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM, প্রায় দেড়টার দিকে, 1:30 মানে 1:30 বা দেড়টা, দ্য ডিশ ওয়াজ রেডি, খাবার রেডি হয়েছিল। এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, প্রত্যেকে খুবই ক্ষুধার্ত অনুভব করছিল। সো আই স্টার্টেড সার্ভিং দ্য প্রিপেয়ার্ড ফুড, আমি প্রস্তুতকৃত খাবার সার্ভ করা শুরু করেছিলাম। দেয়ার ওয়ার পোলাও, রোস্ট, বিফ, স্যালাড এক্সেট্রা। উই ফিনিশড আওয়ার ফেস্ট অ্যান্ড রিটায়ার্ড টু রেস্ট ফর অ্যাবাউট হাফ অ্যান আওয়ার। আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম এবং আধা ঘন্টার জন্য বিশ্রাম নিয়েছিলাম। অন অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদের মধ্যে একজন বন্ধু, রিসাইটেড আ গ্রেট পোয়েম অফ জীবনানন্দ দাশ। রিসাইট থেকে রিসাইটেড, রিসাইট মানে কি? আবৃত্তি করা। জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি করেছিল। রিপন প্রেজেন্টেড আ জোক অন আ ভ্রাউসিয়াস ইটার। রিপন একজন খাদ্যরসিক ব্যক্তির মতো একটা যৌতুক মানে কৌতুক প্রেজেন্ট করেছিল। ভ্রাউসিয়াস মানে পেটুক ব্যক্তি যাকে বলে। সুমন, হু ইজ আ গুড সিঙ্গার, প্রেজেন্টেড টু সাউন্ডস অফ নজরুল। দেখেন, এই ধরনের সেন্টেন্স গুলো অ্যানালাইসিস করতে পারেন। এই বাক্যে বাক্যে সাবজেক্ট কিন্তু সুমন। এইবার প্রেজেন্টেড, এটা আমার মেইন ভার্ব, অর্থাৎ সুমন উপস্থাপন করেছিল দুইটা গান, কার? নজরুলের। সুমন প্রেজেন্টেড টু সংস অফ নজরুল। এই যে ভিতরে দেখেন একটা ক্লজ আছে, হু ইজ আ গুড সিঙ্গার, এটাকে বলা হয় অ্যাপোজিটিভ, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত একটা ইনফরমেশন দেয়। যেমন আমি যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার, আমাদের প্রধান উপদেষ্টা। কিন্তু ওই ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আমি যদি একটা এক্সট্রা ইনফরমেশন দেই, যেমন আমি যদি এরকম একটা কথা বলি, ডক্টর মোহাম্মদ ইউনুস হু গট নোবেল পিস প্রাইজ ইজ আওয়ার চিফ অ্যাডভাইজার। এই যে কথাটা বললাম, হু গট নোবেল পিস প্রাইজ, এর আগে পরে কমা হবে, এটাকে বলা অ্যাপোজিট। সো এইভাবে সাবজেক্ট সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন আসে। সো উই স্টার্টেড ফর হোম এট 5 PM, আমরা 5টায় বাসার জন্য রওনা দিয়েছিলাম। আফটার টেকিং আওয়ার টি, চা খাওয়ার পর, উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট, আমরা এই পিকনিকটা খুবই উপভোগ করেছিলাম। অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, এবং এটা আমার জন্য খুবই স্মরণীয় একটা দিন ছিল। তো এইখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার ডিসক্রাইব করা হয়েছে যে একটা পিকনিক করেছিল। এইবার এইটার উপরে আমি যদি আপনাকে একটা প্রেজেন্টেশন দিতে বলি, স্পিকিং করতে বলি এই টপিকের উপর, আপনি কি পারবেন? অর্থাৎ আপনার নিজের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে হবে। আপনি কবে পিকনিকে গিয়েছিলেন, কার সাথে পিকনিকে গিয়েছিলেন, কিভাবে গিয়েছিলেন, এগুলো আপনাকে বলতে হবে। দেখেন, যারা স্পিকিং করতে পারেন না, যারা প্রেজেন্টেশন দিতে পারেন না, তাদের জন্য আমি আরেকটা জায়গা খোলা রাখছি, কি জানেন? এই দেখেন, কনভারসেশন প্র্যাকটিস। অর্থাৎ ওই সেম টপিকের উপর আপনাকে আমি কনভারসেশন করা শিখাবো। এই যে সেন্টেন্সটা, এটা কোন টেন্সে লেখা আছে, কিভাবে করবেন কারেক্ট অর্ডার মেনটেন করে, এটাও আমি দেখাবো। যাই হোক, তো এটা নিয়ে পরে কথা বলি, আগে এটা নিয়ে কথা বলি। এখন আমি যদি আপনাকে বলি যে এই টপিকের উপর এবার আপনি স্পিকিং করেন, আপনি পারবেন? ভেবে দেখেন তো, কনফিডেন্ট পাওয়া যায়? কনফিডেন্ট পান নিজের ভিতরে? কিভাবে পারবেন বোঝার চেষ্টা করেন। একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। কিভাবে? এই দেখেন, হোয়েন ডিড ইউ গো অন আ পিকনিক, প্রথম কোশ্চেনটা কি? তাহলে আপনি পাস্ট ইনডিফিনিট টেন্সে যখন কোশ্চেন করা হচ্ছে, ডিড ইউ গো, মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে থাকবে, কারণ ডিড আছে, অক্সিলারি ভার্ব। বাট অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি হবে? ভি টু, মেইন ভার্বের পাস্ট ফর্ম। তাহলে আপনি এখানে কি বলবেন? আই, এটা সাবজেক্ট,
দেন ওয়েন্ট, এই সাবজেক্ট আর ভার্ব ব্যবহার করা শেখেন। আই ওয়েন্ট অর্থাৎ আমি গিয়েছিলাম, ঠিক আছে। এবার অন আ পিকনিক, এবার আপনি একটা টাইমের মেনশন করেন যে লাস্ট উইন্টার, গত শীতে, লাস্ট ইয়ার, 2 ইয়ার্স এগো, 5 ইয়ার্স এগো, যে কোনো একটা টাইম আপনি মেনশন করেন। ওকে, সো এটা আমার একটা সেন্টেন্স শেষ। আগে ইজিলি নেওয়ার চেষ্টা করেন, আবার একটা সেন্টেন্স লেখেন। কোশ্চেন হচ্ছে ওয়ার ডিড ইউ গো, তাহলে আবার বলেন আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। কোথায়? একটা জায়গার মেনশন করেন। কোন জায়গা? আপনি বলতে পারেন আই ওয়েন্ট টু সুন্দরবন, আই ওয়েন্ট টু সিলেট, আই ওয়েন্ট টু কক্সেস বাজার, এনি কাইন্ডস অফ প্লেস, আই মিন যেখানে আপনি গিয়েছিলেন সেটা আপনি মেনশন করেন। এরপর কি বলছে, হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট, অর্থাৎ এইখানে আপনাকে একটা ডিটেলস অ্যান্সার দিতে হবে। অর্থাৎ আপনি যে একটা পিকনিকে গিয়েছিলেন, সেখানে যাওয়ার পর আপনি কি কি করেছিলেন। তাহলে আবার একটা সাবজেক্ট দেখেন, ইংরেজি ভাষাটি খুব কঠিন। একবার ভেবে দেখেন, সাবজেক্ট আর ভার্ব বসাতে পারলে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। আই ওয়েন্ট, এখানে আপনি কিভাবে গিয়েছিলেন, কার সাথে গিয়েছিলেন, এই বিষয়গুলোকে একটু মেনশন করেন। ফর এক্সাম্পল, আপনি এইভাবে বলতে পারেন, পিকনিকে তো আর কেউ একা যায় না, যায়? তাহলে অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাজ ওয়েল অ্যাজ, এইভাবে আরেকটা সাবজেক্টকে আপনি কানেক্ট করেন যে আই, এইভাবে একটা কথা দেখেন, বোঝার চেষ্টা করেন। অ্যালং উইথ খুবই ভালোভাবে বোঝেন। আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, অথবা আপনি বলতে পারেন আই অ্যালং উইথ মাই ফ্যামিলি, আই অ্যালং উইথ মাই কলিগস, হ্যাঁ, আই অ্যালং উইথ মাই হাজবেন্ড, ওয়াইফ, যে কোনো কিছু আপনি এখানে বলেন। বলার পর আপনি ওই ইসের ব্যবহার করেন, ভার্বের ব্যবহার করেন, যে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য বাস স্টেশন, বাস স্টেশন অথবা ট্রেন স্টেশন, যে কোনো কিছু নাম মেনশন করেন। এরপর একটা টাইমের মেনশন করেন যে ভেরি আর্লি ইন দ্য মর্নিং। ওকে, এরপর আপনি কি বলতে পারেন, যে উই সাবজেক্ট এইভাবে নেওয়ার পর আপনি এবার উই এর ব্যবহার করেন, যে উই। এবার বট, বাই মানে কি বলেন তো? কেনা। পাস্ট ফর্ম ব্যবহার করেন, BOUGST, উই বট। আবার একটা সাবজেক্ট নিন, আমি এক্সটেনশনটা পরে বসে, আবার একটা সাবজেক্ট নিন, যে উই, দেন গট ইনটু, উই গট ইনটু, ওকে, INTO। আবার একটা সাবজেক্ট নিন উই, এরপরে একটা ভার্ব নিন, স, উই স। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, রিস্ট। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, অ্যারেঞ্জড। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, কুকড। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, কমপ্লিটেড। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, পারফর্ম। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, বা এখানে আই, একটা ভার্ব নিন, রিসাইটেড। আবার একটা সাবজেক্ট নিন, অন অফ মাই ফ্রেন্ডস, FRIENDS, অন অফ মাই ফ্রেন্ডস। ওকে, এবার একটা ভার্ব নিন, ফর এক্সাম্পল সাং। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, রিটার্ন। আবার একটা সাবজেক্ট নিন উই, একটা ভার্ব নিন, আবার একটা সাবজেক্ট নিন, ইট, একটা ভার্ব নিন, বাস। কতগুলো সাবজেক্ট আর ভার্ব আমি নিলাম একটু কাউন্ট করি, 16টা। 16টা সাবজেক্ট এবং ভার্ব নেওয়া মানে কি আপনি বোঝেন? 16টা লাইন, 16টা লাইন মানে কি অনেক বড় একটা প্রেজেন্টেশন কিন্তু। এবার আপনি এই জায়গাগুলো কমপ্লিট করেন তো পারেন কিনা, কিভাবে বলবেন? যে বোঝার চেষ্টা করেন, দেখেন ইংরেজি ভাষাটা কত সহজ। আমি পারি না কেন? আমি সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করি না, সঠিক টেকনিক ফলো করি না। আপনি এই একটা ক্লাস দেখে যান, আপনি কালকে যদি ইংলিশে কথা বলতে না পারেন, তাহলে আপনাকে আর কেউ ইংরেজি শেখাতে পারবে না। এতটুকু আমি বলতে পারি। মুন্সিগঞ্জ, শ্রীনগর, আপনার নাম শুনছেন হয়তো, বাংলাদেশের মিডিলে একটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম। 1000 স্টুডেন্টস প্লাস 53 টিচার্স, 53 জন শিক্ষক প্লাস 1000 স্টুডেন্টদেরকে ল্যাঙ্গুয়েজটা ট্রেনিং দিয়ে আসছিলাম বড় একটা মাঠে। ইমাজিন করতে পারেন, প্রায় 1200 পার্টিসিপেন্ট ছিল। আমি একা লেকচার দিচ্ছি, বড় 4-5টা মাইক, মানে ইট ওয়াজ দ্য, কি বলবো, বিগেস্ট প্ল্যাটফর্ম হোয়ার আই টট ইংলিশ। তো সেইখানে
প্রত্যেকটা স্টুডেন্ট উইদিন 4 days দে হ্যাভ স্পোকেন ইন ইংলিশ, তারা ইংরেজিতে কথা বলেছে। তো কিভাবে সম্ভব? টেকনিক ফলো করতে হবে। আমি মেইন ইনস্ট্রাক্টর হিসেবে সেখানে আমি গিয়েছিলাম। তো বোঝার চেষ্টা করেন, এটা 1200 স্টুডেন্টস অফলাইনে এক জায়গায় করে ইংরেজি ভাষা শেখানো, কোথাও কোনো টিচার শিখাইছে? কেউ বলতে পারবে? 1200 স্টুডেন্টস এক জায়গায়, আর আমি একা টিচিং দিয়ে গেছি। এবং তারা 4 দিনের ভিতরে টিচার সহ 53 জন টিচার্স সেখানে, তারা ইংলিশ এক্সপার্ট হয়েছে। কিভাবে? এই প্র্যাকটিক্যাল জায়গাটা দেখানোর পর। তাহলে এখানে আপনি কি নিয়ে আসবেন? যে উই বট সাম টিকিটস। এখানে কি বলবেন? উই বট সাম টিকিটস। আমি তো ট্রেন স্টেশনে গেলাম, তাহলে যাওয়ার পর আমরা কি করি? টিকিট কাটবো। আফটার দ্যাট এইখানে আপনি আরেকটা সেন্টেন্স শুরু করার আগে কিছু লিঙ্কিং ওয়ার্ড বা ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করবেন। এটা কিন্তু মেইন সেন্টেন্সের পার্ট না, ওকে? আফটার দ্যাট উই গট ইনটু দ্য ট্রেন, উই গট ইনটু দ্য বাস, উই গট ইনটু দ্য বাস, বা উই গট ইনটু দ্য ট্রেন, অর্থাৎ আমরা ট্রেনে উঠেছিলাম, বাসে উঠেছিলাম, এইভাবে আপনি মেনশন করেন। দেন we saw, আমরা দেখেছিলাম কি, you can say that we saw some natural beauty of hills and tea garden or sea beach, we saw some natural beauty, প্রাকৃতিক সৌন্দর্য। আপনি যদি সিলেটে যান তাহলে লেখেন পাহাড় এবং চা বাগানে, যদি সুন্দরবনে যান তাহলে আপনি লেখেন সি বিচ অর ট্রি, যা কিছু পারেন। মানে দেখেন, এক্সটেনশনে আপনার যদি কোনো ভুলও হয়, সেই ভুলটা মেজর কোনো মিস্টেক হয় না। ভুল কোথায় হয়? ভার্বের ফর্মে যে ভুল করে, এই সয়ের জায়গায় আপনি যদি সি লেখেন, এই সয়ের জায়গায় আপনি যদি ইজ সিং লেখেন, উইল সি লেখেন, তাহলে আপনার সম্পূর্ণ সেন্টেন্স ভুল। কিন্তু আমি তো ভার্বটাকে সঠিকভাবে অ্যারেঞ্জ করতে পারছি, তাহলে তো আমার ভুল হওয়ার কোনো জায়গা নেই। আমরা কথা বলতে পারি না, আমাদের গ্রামাটিক্যালি প্রচুর মিস্টেক হয়, আর একটা সেন্টেন্স বলে আরেকটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। এইটা কিভাবে নিয়ে আসতে দেখেন। এরপর উই রিস্ট, এবার কি? উই রিস্ট আওয়ার গ্র্যান্ড স্পট, গ্র্যান্ড স্পট, SPOT। এরপর একটা টাইমের মেনশন করেন যে অ্যাট দ্যাট টাইম, অ্যাট 12 PM, আমরা দুপুর 12টার দিকে আমাদের জায়গায় পৌঁছাইছিলাম। এরপর কি? উই অ্যারেঞ্জড, উই অ্যারেঞ্জড, আমরা কি আয়োজন করেছিলাম? উই অ্যারেঞ্জড some you can say that uh, groceries, বা we arrange some products for cooking, okay? যে কোনো কিছু আপনি এখানে মেনশন করেন, উই অ্যারেঞ্জ সাম, কি বললাম, গ্রোসারিস বা প্রোডাক্টস ফর কুকিং। তারপর আপনি বলেন উই কুক, আমরা রান্না করেছিলাম। আপনি কি রান্না করেছিলেন? আপনি বলেন যে উই কুক বিরিয়ানি, স্যালাড, হ্যাঁ, বিফ, এটসেট্রা। এবার একটা টাইমের মেনশন এখানে করতে পারেন, নাও করতে পারেন যে at 2 PM, অর আপনার ইচ্ছা মতো। এরপর আপনি কি বলতে পারেন যে উই কমপ্লিটেড আওয়ার লাঞ্চ, উই কমপ্লিটেড আওয়ার আওয়ার ফেস্ট, FEAST, ফেস্ট মানে কি? আমরা আমাদের ভোজন, যে খাওয়াটা, সেটা শেষ করেছিলাম। একটা টাইমের মেনশন করেন at 4 PM। হ্যাঁ, তো এইভাবে সাবজেক্ট আর ভার্ব বসালে বাকিটা অটোমেটিক্যালি চলে আসে। উই পারফর্ম, তাহলে এখানে পারফর্মের আগে আপনি কিছু লিঙ্কিং ওয়ার্ড ব্যবহার করেন, যে আফটার। দেখেন, আফটার কমপ্লিটিং আওয়ার ফেস্ট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার পর উই পারফর্ম। একটা জায়গায় যদি আপনি পিকনিক করেন, অনেক লোক একসাথে যায়, খাওয়া দাওয়ার পর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান করে না, কালচারাল প্রোগ্রাম করে না, তো আপনি বলেন যে উই পারফর্ম সাম কালচারাল প্রোগ্রাম, উই পারফর্ম সাম কালচারাল প্রোগ্রাম। এরপর আপনি কি বলতে পারেন? যে আই রিসাইটেড, আই রিসাইটেড আ পোয়েম, আমি একটা কবিতা আবৃত্তি করেছিলাম সেখানে। আই রিসাইটেড আ পোয়েম অফ জীবনানন্দ দাশ, অফ কাজী নজরুল ইসলাম, হ্যাঁ, নজরুল ইসলাম। দেয়ার, এখানে এই আমি তো যেটা লিখছি, আপনি কিন্তু এইটা লিখবেন না। আপনি কি করবেন? আপনি কবে গেছিলেন, কার সাথে গেছিলেন, কি কি খেয়েছিলেন, যাওয়ার পর কি কি করেছিলেন, এই ওয়েতেই আপনি লিখবেন আপনার ইনফরমেশন গুলো। এরপর কি? অন অফ মাই ফ্রেন্ডস সাং আ সং, আমার একজন বন্ধু একটা গান গেয়েছিল। সিং মানে গাওয়া, পাস্ট ফর্ম স্যাং, পাস্ট টেন্স লিখতে হবে, হ্যাঁ, কারণ আমি কি করতেছি, অতীতের একটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি। দেন উই রিটার্ন হোম, এবার টাইমের মেনশন করেন যে at 5 PM, আমরা বিকাল 5টায় বাসায় ফিরেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক লট, PICNIC, লট। আমরা এই পিকনিকটা অনেক উপভোগ করেছিলাম। ইট ওয়াজ মেমোরেবল ডে ফর মি। হ্যাঁ, সো দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন, থ্যাংকস ফর পেশেন্স হিয়ার। এইভাবেই, এই যে দেখেন 16টা সেন্টেন্স আমি লিখলাম, আর ভিতরে আপনি যদি কিছু লিঙ্কিং ওয়ার্ড, ট্রানজিশনাল ওয়ার্ডের ব্যবহার করতে পারেন, যে আফটার কমপ্লিটিং, আফটার রিচিং, আফটার গোয়িং, এইভাবে এইগুলো ব্যবহার করলে
একটা একটা সেন্টেন্স অনেক ভালোভাবে কানেক্টেড হয়, আপনার স্পিচ আপনার প্রেজেন্টেশনটা স্ট্যান্ডার্ড হয়। এই যেভাবে আমি লিখে লিখে এই যে দেখালাম, এইটা দেখালে এর বেনিফিটটা কি জানেন? এইখান থেকে, অর্থাৎ এই যে প্যাসেজ অ্যানালাইসিস করার পর নিজের মতো করে স্পিকিং করা বা প্রেজেন্টেশন দেওয়া, এইটা দিলে এর বেনিফিটটা হচ্ছে মূলত, কি বলবো আপনাকে, গ্রামেটিক্যাল কোনো মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। একদম 0.00% পসিবিলিটি থাকে গ্রামেটিক্যাল মিস্টেক হওয়ার। আমরা অনেকেই আছি যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, কিন্তু ভুলটাই থেকে যায়, সারা জীবন কথা বলে যাই, লিখে যাই, ভুল থেকে যায়, ওই ভুল থেকে ওভারকাম করতে পারি না। বাট এইভাবে যদি একটা মেন্টরের অধীনে থেকে করেন, টিচারের অধীনে থেকে করেন, বা এগুলো যদি প্র্যাকটিস করেন, আপনার ভুল হওয়ার কোনো পসিবিলিটি আছে? নিজেকে প্রশ্ন করেন তো। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা কেউ একজন এখন আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবেন পিকনিক সম্পর্কে? ইজ দেয়ার এনিওয়ান হু ক্যান ডিসক্রাইব অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অফ আ পিকনিক? পারবেন এনিওয়ান? জহির উদ্দিন, আপনি তো আমার পেইড কোর্সের স্টুডেন্ট না? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কততম ব্যাচে? এখানে আসলেন কি করবেন? 03। 03? না, 03 তো ল্যাঙ্গুয়েজ ক্লাব। এমনি ব্যাচ নাম্বার কত ছিল? কত ছিল বলে গেছি। ও আচ্ছা, ঠিক আছে। আপনি বলতে পারবেন? আর কেউ রেইজ হ্যান্ড প্রেস করেন তো, দেখেন এখানে রেইজ হ্যান্ড একটা অপশন আছে, কে কথা বলতে পারবেন এখন ইনস্ট্যান্টলি। দেখেন নিজের কথা বলতে হয়, এই যে টেকনিকটা দেখালাম, এই যে স্ট্র্যাটেজিটা দেখালাম, এইটার উপর ডিপেন্ড করে এবার যদি আপনি আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেন, সেখানে আর কোনো মিস্টেক হওয়ার পসিবিলিটি থাকে না। সমস্যা মানে, একবার কেউ কথা বলতে পারলে নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে, একটা কনফিডেন্ট কাজ করে যে আমি তো বলতে পারতেছি, তাহলে মনে হয় পারবো। দেখি যে বা, আপনি বলেন তো, আনমিউট ইউর মাইক্রোফোন অ্যান্ড টক অ্যাবাউট ইউর যদি বলতে হয়। অ্যাক্টিভিটিস। হ্যাঁ, জেবা, বলেন। বলেন, কে বলবেন? জহির বলতে পারবেন? বলেন বলেন, আমার এরপর একটা ক্লাস নিতে হবে। আনমিউট করেন। হ্যাঁ, জহির। ডেইলি অ্যাক্টিভিটিস দিয়ে। না, ডেইলি অ্যাক্টিভিটিস না, পিকনিক নিয়ে, পিকনিক নিয়ে। ডেইলি অ্যাক্টিভিটিসটা তো আরো সহজ। পিকনিক নিয়ে বলতে পারবেন কি? যেটা দেখালাম, কে পারবেন? আনমিউট করেন, বলেন। এটা কি লেট দিতে হবে না? হ্যাঁ, আচ্ছা, আজকে দিতে হবে না, আপনাকে আগামীকাল করতে পারবেন? তাই বলেন, আমি যদি টপিকটা পাঠিয়ে দেই, সুন্দর করে লিখে আপনি নিজের মতো করে লেখেন, সমস্যা নেই, প্রেজেন্ট করতে পারবেন আমার সামনে? বলেন, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ স্যার। পারা যাবে? সম্ভব? ইনশাআল্লাহ পারবে। হ্যাঁ, এই যে পারবে। এই যে এ- ইনশাআল্লাহ এ- হবে, ইনশাআল্লাহ। এই যে টেকনিকটা দেখালাম, ইনশাআল্লাহ। এই যে এই যে স্ট্র্যাটেজিটা আমি দেখালাম, আপনাদের কি মনে হয় না যে না এইটা ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি? এটা খুবই ফ্রুটফুল ইংলিশে স্পিকিং এ এক্সপার্ট হওয়ার জন্য। মনে হয় কারো? কেউ কি নিজেকে প্রশ্ন করে বলতে পারেন? নিজেকে প্রশ্ন করেন। হ্যাঁ, আরো তো অনেক জায়গায় আপনারা ক্লাস করেছেন, অনেক টিচারের কাছে পড়েছেন, পড়ছেন না? ক্লাস করছেন না, অনলাইন হোক অফলাইন হোক, বাট আমার এই মেথডটা কেমন লাগছে? কে বলতে পারেন? পছন্দ হয়? মনে হয় যে এটা কারেক্ট, এটা ইফেক্টিভ? অনেক ভালো ছিল, হ্যাঁ, খুব ভালো। ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার এটা আপনারা হয়তো এখন বুঝবেন না, কারণ আপনারা তো একটা ক্লাস করছেন। এটা ওই জহির বলতে পারে, কারণ যারা আমার পেইড কোর্সে আছে, আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস, আমি একটু পরে তাদের ক্লাস নেবো, 10:30 থেকে শুরু করব, প্রায় 1টা বেজে যাবে, রাত 1টা, জানেন, এই ওই ক্লাস আমার শেষ করতে। কারণ প্রথমে আমার এই বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে, এরপর আমি ওদেরকে আমার এই বইটা থেকে পড়াই, আমার সবার কাছে আমার বই আছে, আমার পেইড কোর্সে যারা। তো এই বইটাতে 10টা রিডিং স্টোরি আছে, কিছু শর্ট স্টোরি, মোরাল থিংস আছে সেই স্টোরিগুলো। ওই স্টোরিগুলো ডিরেক্ট স্পিচে লেখা, এবং এই বইটাতে আছে। তো ওই ডিরেক্ট স্পিচ থেকে ওরা আনডিরেক্ট স্পিচে কথা বলে, ইনডাইরেক্ট স্পিচে কথা বলে, আন না ইনডাইরেক্ট। মানে, মনে করেন আপনি একজনের কাছে একটা গল্প শুনলেন, সেই গল্পটা আপনি আরেকজনকে শোনালেন, এইগুলো কিভাবে করতে হয়, এইটা আমি ওদেরকে দেখাই। তো এটা করতে করতে রাত 1টা বেজে যায়, বুঝছেন? তো সেটা আমি করাবো ওদের একটু পরে, 10:30 থেকে শুরু করবো, ওদের নোটিশ দেওয়া আছে আপনাদের ক্লাসটা শেষ করে। তো এইটা আপনাদের যদি আমি দেই, আমি চাইবো যদি আপনারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। দেখেন আমি তো পরিশ্রম করতেছি, কষ্ট করতেছি, এই ক্লাসের জন্য তো আর আমি আপনার কাছে টাকা চাচ্ছি না। আমার কাছে যারা পেইড কোর্স করে, টাকা দিয়ে যারা কোর্স করে, তারা এমনিতেই করে, কারণ তারা জানে আমি কিভাবে পড়াই, কেমন পড়াই। আহ প্রত্যেকে আসে, এবং এমন কোনো প্রফেশনের লোক নেই যারা আমার কাছে ক্লাস করে না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সব। এবং কতজন আছে জানেন, বলে স্যার আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে চাকরি করি, আমার নামটা একটু হাইড রাখবেন, আমি ছদ্মনাম ব্যবহার করে আপনার কাছে কোর্সটা করতে চাই। মানে সে নিজের আইডেন্টিটি প্রকাশ করতে ভয় পাচ্ছে, অস্তিত্বহীনতায় ভুগতেছে।
শুধুমাত্র একটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রপার কনসেপ্ট না জানার কারণে, যে আমি তো ভালো একটা পজিশনে আছি, ভালো একটা জায়গায় গভর্নমেন্ট জব করতেছি, তারপরে ওই ইংলিশটা পারি না বলে আমি নিজের ভিতরে পুড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে যাচ্ছে। আমার অন্যদের সামনে আমি ভালোভাবে দাঁড়াতে পারছি না, একটা ওয়েল এনভায়রনমেন্টে নিজেকে প্রেজেন্ট করতে পারছি না। তাহলে এটা কত বড় একটা হীনমন্যতায় সে ভুগতেছে। সে অনলাইনে আমার কাছে ক্লাস করতেছে, বলতেছে আমার এই ছদ্মনাম ব্যবহার করে আমাকে ডাকবেন, আমি আমার আসল পরিচয়টা দিতে চাই না। আমি বলছি ওকে ফাইন, করেন, সমস্যা নেই, শিখে যান আপনি। তো এরকম অনেকেই আছেন এই সিচুয়েশন গুলো ফেস করে। কিন্তু আমি যাদেরকে পড়াই, আমার কাছে যারা একবার ক্লাস করে, যদি সে লাস্ট পর্যন্ত থাকে এবং ধারাবাহিকতা মেনটেন করে, সে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হবে, এতটুকু আমি অ্যাসিওর করতে পারি। কারণ সেই টেকনিক, সেই স্ট্র্যাটেজি আমি ফলো করে থাকি। ইভেন এই যে জিনিসটা একটু দেখেন, আমি এটা আপনাদেরকে পাঠিয়ে দিব, দিলে নিজেরা করার চেষ্টা করবেন। আর আমার এগুলোতে আমি আলাদা আলাদা পিডিএফ ফাইল দেই। ইন্ডিভিজুয়াল পিডিএফ থেকে পড়াটা অতটা ফ্রুটফুল হয় না। আমার লেখা এই যে বইটা, যদি কেউ পারেন, এটা আমি কাউকে বলবো না, যদি কেউ পারেন এই বইটা আপনারা অর্ডার করার চেষ্টা করবেন। জীবনে তো অনেক বই পড়ছেন, অনেক বই কিনছেন, কিন্তু এই বইটা একবার নিয়ে দেখবেন, যে সোহাগ স্যারের লেখা বই। এবং এই বইটার নাম হচ্ছে স্পিক ইংলিশ উইথ সোনামু, কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এই বইটার দামটা অনেক বেশি, কারণ এখানে আমি সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটা আলোচনা করছি, অর্থাৎ গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, সবকিছু। 100+ স্পোকেন রুলস এন্ড স্ট্রাকচার আছে এই বইটাতে। এই বইটাতে 100+ কনভারসেশন আছে, যেগুলো পার্টিকুলার টেন্স মেনটেন করে দেওয়া। এই বইটাতে 10+ রিডিং স্টোরি আছে। ইভেন এই বইটাতে 100+ আইএলটিএস কিউ কার্ড টপিক, অ্যান্সার অ্যান্ড কোশ্চেন আছে। যারা স্পিকিং করতে প্রবলেম ফেস করেন, টপিক খুঁজে পান না, 100+ টপিক আছে এই বইটাতে। আর ভোকাবুলারি আছে 1,200+ অ্যাডভান্স ভোকাবুলারি, ইংলিশ টু ইংলিশ উইথ প্র্যাকটিক্যাল সেন্টেন্স। প্রত্যেকটা ভোকাবুলারির সাথে প্র্যাকটিক্যাল সেন্টেন্স আছে, যেগুলো মোস্ট ইউজফুল ভোকাবুলারি। এই জন্য এই বইটার প্রাইস একটু বেশি, 500 টাকা। সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 120 টাকা। আমার ওয়েবসাইট www.shocksenglishcare.shop লিখলে আপনারা পেয়ে যাবেন, আমি লিংক পাঠিয়ে দিব, ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। টোটাল 620 টাকা দিয়ে বইটা কিনতে পারেন। আপনি পেইড কোর্স করেন বা না করেন, আপনি যদি এই বইটাও নিতে পারেন কোনোভাবে, আপনার সারা জীবনের একটা অ্যাসেট বা সম্পদ হয়ে থাকবে। আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন এই ল্যাঙ্গুয়েজটা। এতটুকু আমি বলতে পারি, আমি সেইভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। যে এই বইটার ভিতরে ওই স্টোরি গুলো, ওই ফাংশন গুলো এবং সহজ এবং সাবলীল ভাষায় সবকিছু লেখা আছে। তো যে কথাটা আমি বলছি, এবং এই বইটার যে টাকা, অর্থাৎ লভ্যাংশের টাকা, এই বইটা কিন্তু আমি নেই না, বা এটা আমার কাছ থেকেও যায় না, এটা জাস্ট আমার লেখা বই। বাট এখানে দেখেন বলছি যে সোনামু, এটা একটা সোশ্যাল অর্গানাইজেশন। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, আমার হোম টাউন খুলনা, আপনারা জানেন। এখানে একজন এসপি আছে, পুলিশের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার, কামরুল ইসলাম নাম। উনি আহ দরিদ্র বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য কম্পিউটার ক্লাস, ইংলিশ ক্লাস, ম্যাথ ক্লাস করিয়ে থাকেন। মানে রেগুলার ক্লাসের বাইরে শুক্রবার শনিবার এগুলো আয়োজন করে, বা বিভিন্নভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন কিছু স্টুডেন্টস দ্বারা অর্থনৈতিকভাবে দুর্বল, এরকম প্রায় 64টা উপজেলার স্টুডেন্ট এক জায়গায় হয়ে ক্লাস করে সেখানে, খুলনাতে। তো একটা সোশ্যাল অর্গানাইজেশন। তো আমার এই বইয়ের যে টাকা, যে বিক্রি হয়, গত মাসে একসাথে সব বিক্রি হয়ে গেছে আগের এডিশন, তো এবার নতুন এডিশন বের হয়েছে এটা। তো এটা সবই ওই সোনামুখ পরিবার। ওরা আমাকে, আমি একবার ওইখানে ক্লাস নিতে গেছিলাম ইংলিশ অলিম্পিয়াডের 6 দিনের। তো ওরা আমাকে যে সম্মান, যে ভালোবাসা দিয়েছিল, সেইটা থেকে ইন্সপায়ার হয়ে আমি ওদের নামে এই বইটা উৎসর্গ করছি। এবং এই বইয়ের লভ্যাংশের টাকা ওই দরিদ্র ছেলে মেয়েদের কল্যাণে ব্যয় হয়। এটা এই বইয়ের কাভারেও দেওয়া আছে, দেখবেন অনেক ছবি টবি দেওয়া আছে। ওদেরকে টাকা দিচ্ছি বা এ করছি, প্রতি মাসে ওদেরকে সেখান থেকে বৃত্তি দেওয়া হয়। এই বই বিক্রির যে টাকা, সেইটাই ওদেরকে প্রতি মাসে বৃত্তি দেওয়া হয়। তো এই হচ্ছে বিষয়। তো কেনেন আর না কেনেন এগুলো আপনার ব্যাপার। অনলাইনে অনেক ক্লাস আছে, অনেক কোর্স আছে, আপনি দেখতে পারেন। বাট আমার ক্লাস একবার যে করে যাবে তার আমার কথা মনে থাকবে, আমি এতটুকু বলতে পারি। তো দেখেন, যে কথাটা আমি বলছি, এই তো একটা প্রেজেন্টেশন দেখালাম, কিভাবে স্পিকিং করবেন সেটাও বললাম। কিন্তু যারা দুর্বল, শুধুমাত্র টেন্স শেখার পর তাদেরকে আমি এগুলো দিয়ে এই কনভারসেশন গুলো ট্রান্সলেট করে, কারণ আমাদের মাতৃভাষা বাংলা। আপনি প্রাইমারি লেভেলে ইংলিশে কিছু লিখতে গেলে বা বলতে গেলে, দেখবেন ব্রেন আগে বাংলাটা চলে আসে। আর আমার এই বইটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির করা, নতুন যে এডিশনটা বের হয়েছে এই জন্য দামটা একটু বেশি। ভিতরের পেপার গুলো বা কাভার অনেক প্রিমিয়াম করা হয়েছে এবার। তো যেটা বলছিলাম, তো এইগুলো কিভাবে আপনি ট্রান্সলেট করবেন, আমাদের মাদার টাং বাংলা। আপনি ইংলিশে কোনো কিছু লিখতে গেলে বা বলতে গেলে আগে ব্রেনে বাংলা চলে আসে। তো কোনো কিছু বাংলা
বাংলায় ব্রেনে আসলে ইনস্ট্যান্টলি সেই কথাটাকে ইংলিশে কিভাবে লিখবেন বা বলবেন, এর জন্য আমি এগুলো করিয়ে থাকি। যেমন দেখেন, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? অনেকে শুধু টেন্স শেখে, স্ট্রাকচার শেখে, কিন্তু আমরা সেই স্ট্রাকচার গুলোকে কখনো প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করার চেষ্টা করি না। তো কিভাবে প্র্যাকটিক্যালি এই স্ট্রাকচার গুলোকে বা এই যেটা বলছি টেন্সের যে ফাংশন গুলোকে প্র্যাকটিক্যালি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন, তো তার জন্য যেটা দরকার সেটা আমি এখানে করিয়ে থাকি। যেমন এখানে দেখেন কি বলছে, রাজু এবং মিনা দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। রাজু বলছে, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তাহলে কিভাবে আমি এটাকে অর্গানাইজ করব? দেখেন, ডিড অক্সিলারি ভার্ব দিয়ে কোশ্চেনটা হবে। এই দেখেন, একটা সমস্যা তো তৈরি হয়েছে। এটা সুতনি এমজি ফন্টে লেখা তো। আচ্ছা, দেখি হয় কিনা, লেখা যাবে। জাস্ট ওয়েট। হচ্ছে, ডিড ইউ ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? কি লিখলাম? তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? এগুলো সবই আমার বইতে দেওয়া আছে, অনেকগুলো কনভারসেশন আছে। সো ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? এবার মিনা বলছে যে হ্যাঁ, আমি এবং আমার পরিবারের প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে এটা আপনি ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন? দেখেন, কি বলতে পারি? ইয়েস, আই অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ। কি বলতে পারেন? অ্যালং উইথ, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স, আমি সাথে আমার পরিবারের সদস্যরা এবার কি সিলেট ভ্রমণে গিয়েছিলাম। অর্থাৎ মেইন ভার্বটা কি জানেন? ভ্রমণ করা। তাহলে আই অ্যালং উইথ মাই, সরি যাওয়া, গিয়েছিলাম যেটা, আই অ্যালং উইথ মাই ফ্যামিলি মেম্বার্স ওয়েন্ট ওয়েন্ট টু ভিজিট সিলেট। ওয়েন্ট টু ভিজিট সিলেট, অর্থাৎ সিলেট ভ্রমণ করতে গিয়েছিলাম। এই যে ওয়েন্ট, এটা মেইন ভার্ব, টু ভিজিট এটা নন ফাইনাইট ভার্ব, ইনফিনিটিভ। ওকে। এরপর কি বলছে? এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। অ্যান্ড এবার একটা সাবজেক্ট আবার নিয়ে আসেন, উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার, TACR। ওকে। তাহলে কি বললাম? যে আই along with my family members went to visit Sylhet and we arranged a picnic there। ওকে। তাহলে আপনি কেন ইংরেজি পারবেন না? আপনি এই প্রেজেন্টেশন থেকে না পারেন, আপনাকে এইটা থেকে করতে হবে। তাহলে আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে না বিষয়টা? এবার কি বলছে দেখেন, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? এই যে বাক্যটা, তাহলে আমরা এটা কিভাবে বলবো? তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে কি হবে? জাস্ট দেখেন, পাস্ট টেন্স। তাহলে ডিড ইউ গো দেয়ার বাই বাস? টেন্সে ট্রান্সফর্ম করতে পারেন, পরিবর্তন বোঝেন? আমি যদি বলি তোমরা কি সেখানে বাসে যাও, তখন কি হয়? ডু ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাবে? উইল ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যাচ্ছ? আর ইউ গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে গিয়েছো? হ্যাভ ইউ গন দেয়ার বাই বাস? এই যে টেন্সের পরিবর্তনটা, এটা ইনস্ট্যান্টলি কতজন করতে পারেন? এই ট্রান্সফরমেশনটা যারা পারেন তারা অনেক দ্রুত ডেভেলপ করতে পারবেন। এরপর বলছেন না, আমরা বাসে যাইনি, আমরা ঢাকা থেকে ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। তাহলে কি হবে? উই ডিডেন্ট গো বাই বাস, ডিড নট গো। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে কি হবে? আপনি যদি বলেন আমরা বাসে গিয়েছিলাম, তাহলে ওয়েন্ট হবে। যাইনি, ডিড প্লাস গো। তাহলে আমরা ঢাকা থেকে আহ, ট্রেনে করে সিলেটে গিয়েছিলাম। উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা। দেখেন কিভাবে অর্গানাইজ করতে হবে। উই ওয়েন্ট টু সিলেট ফ্রম ঢাকা বাই ট্রেন, ফ্রম ঢাকা বাই ট্রেন, বাই ট্রেন। অ্যান্ড সেখানে আমাদের কিছু রিলেটিভস, আত্মীয় আমাদের রিসিভ করেছিল। অ্যান্ড সাম অফ আওয়ার রিলেটিভস রিসিভড আস। তো যাই হোক, আমি আর এত বাড়ালাম না, আমার এখন আরেকটা ক্লাস নিতে হবে, সরি টু সে। কতক্ষণ বলা যায়? দেখেন সময় স্বল্পতা হয় অনেক, অনেক কিছু তো বলতে চাই, অনেক কিছু শেখাতে চাই, শেখাবো, ধারাবাহিকভাবে করেন। আর আমি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, যদি কেউ প্রফেশনালি ল্যাঙ্গুয়েজ শিখতে চান, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার, ইমিগ্রান্ট, যে বয়সেরই হন না কেন, যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি একটা টিচারের অধীনে থেকে, মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, প্র্যাকটিক্যাল ওয়েতে আমি শিখতে চাই, প্লেজারের সাথে শিখতে চাই,
আর যদি মনে হয় আমার এই শেখানোটা আপনার ভালো লাগছে, টেকনিক গুলো ভালো লাগছে, আমার নতুন একটা ব্যাচ শুরু হবে 17 তারিখ, আগামী শনিবার রাত 9টা থেকে। আবারও বলছি, 17 তারিখ আগামী শনিবার রাত 9টা থেকে। তার আগে রেগুলার এই ফ্রি ক্লাসগুলো থাকবে। এখন ভর্তি চলতেছে, কারণ অনেক আগের ব্যাচের স্টুডেন্ট আছে যারা মাঝখান থেকে জয়েন করছে, অর্থাৎ শুরু থেকে ক্লাস পায়নি, তারা শুরু থেকে ক্লাস করতে পারবেন। আর এখান থেকেও যদি কেউ অ্যাডমিশন নিতে চান, আপনারা নিতে পারবেন। আমার কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন। কোনো কোর্স দেখবে না যারা অর্ধেক টাকা রাখে, বাট আমি সেটা রাখি, বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিলেও হবে। বাট যারা পারবেন একবারে দিয়ে দিবেন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। আপনি ফুল কোর্সের অ্যাক্সেস পাবেন, প্রত্যেকটা লাইভ ক্লাস আপনি করতে পারবেন। ক্লাস শেষে আপনাকে দিয়ে আমি প্রেজেন্টেশন দেওয়াবো, আপনাকে দিয়ে কনভারসেশন সলভ করাবো, আপনাকে কথা বলতে হবে। টিচার 1,000 ক্লাস নিলেও কোনো লাভ হবে না, প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসতে হবে। তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, তাহলে আপনি এই ল্যাঙ্গুয়েজে ফ্লুয়েন্ট হতে পারবেন। এইটা করতে হয় এবং এটা আমি করিয়ে থাকি। আমার পরিচয়টা আমি আপনাদের দিয়েছি, আমার হোম টাউন খুলনাতে। আমি বরিশাল ইউনিভার্সিটি থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রাজুয়েশনটা করছি, এবং আমি আমি আইএলটিএস কমপ্লিট করে, টোফেল কমপ্লিট করে আমি আপনাদেরকে এখানে পড়াচ্ছি বা শেখাচ্ছি। করোনা প্যান্ডেমিকের শুরু থেকে আমি অনলাইনে এই ব্যাচগুলো শুরু করছিলাম। আমার বর্তমানে 68 তম পেইড ব্যাচ রানিং আছে। নতুন যে ব্যাচটা শুরু হবে 69। তো এটা কেউ করতে চাইলে করতে পারবেন। আর এটা হচ্ছে আমার নাম্বার, 0 997 3569 57। এই নাম্বারে আপনারা নক করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারবেন। আর আজকের ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল আপনাদের যদি কারো প্রয়োজন হয়, এই নাম্বারে নক করলে আমি আপনাদের পার্সোনালি দিয়ে দিব, এবং গ্রুপেও দিব। বাট আপনাদের কাছে একটা অনুরোধ করব, যারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেন, নেক্সট ক্লাসে এই টপিকের উপর একটা প্রেজেন্টেশন তৈরি করে রাখবেন। তাহলে আমি আপনাদেরকে দেখাবো টাকা ছাড়া ফ্রি ক্লাসে কিভাবে উইদিন 4 ডেজ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। যদি আপনি এটা করে আনতে পারেন, অর্থাৎ আমার এই হোম টাস্কটা, দেখবেন আপনি ফ্লুয়েন্ট হবেন। আমার এখন আরেকটা ব্যাচের ক্লাস নিতে হবে, এই জন্যই আমি আপনাদেরকে বলছি। আর আমার পেইড কোর্সটা আপনি করতে পারবেন। পেইড কোর্সের আপনার বেনিফিট হচ্ছে, যারা কোর্সে ভর্তি হবেন আপনাকে আমি একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডি কার্ড থাকবে। ইভেন আপনি ব্যাচে পড়ার পর আমি কিন্তু অন টু অন সেশন নিয়ে থাকি, পার্সোনাল সেশন, যে সে কতটুকু ডেভেলপ করতে পারলো, স্পিকিং টেস্ট নিয়ে থাকি। এছাড়া আমার লেখা একটা বইয়ের পিডিএফ কপি আমি আপনাদেরকে দিব। আমার লেখা বই হার্ড কপি যদি আপনি নিতে চান, এটা যারা ফ্রি ক্লাস করছেন, যারা পেইড কোর্স করছেন, আহ প্রত্যেকেরই হার্ড কপি নিতে চাইলে আপনাকে টাকা পে করে নিতে হবে, টোটাল 620 টাকা, ডেলিভারি চার্জ সহ। আর পিডিএফ ফাইল যারা আমার পেইড কোর্সে আসবেন তাদেরকে আমি প্রোভাইড করবো ফ্রিতে, সেখানে কোনো টাকা দিতে হবে না। আর প্রত্যেক ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল থাকবে, এবং ধারাবাহিকতা মেনটেন করে টোটাল 70টা ক্লাস আপনি এখানে পাবেন। প্রত্যেকটা ক্লাসের সাথে হোমওয়ার্ক পাবেন, এবং বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, আপনার প্রোনাউন্সিয়েশন, সবকিছুই কভার হবে। আপনি স্টুডেন্ট, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্ট, যারা প্রবাসী আছেন, ইভেন যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা অনেক 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 বেশি ইফেক্টিভ হবে। এই কোর্স থেকে আপনি ডিরেক্টলি আইএলটিএস এর এক্সামে বসতে পারবেন। সেইভাবেই প্রত্যেকটা লেকচার সাজানো, গোছানো পদ্ধতি এগোতে পারবেন। যদি মনে হয় আমি ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, বা এই লোকটা পড়াতে পারে, বুঝাতে পারে, টেকনিক ভালো, আপনি আসতে পারেন। ক্লাস টাইম থাকবে 1 ঘন্টা, রাত 9টা থেকে 10টা। সপ্তাহে 4 দিন ক্লাস, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি, সোম, বুধ, শুক্র। আগামী শনিবার থেকে শুরু হবে 3 মাসের কোর্স। উইদিন 3 মান্থ আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। ইউ উইল বি এক্সপার্ট এন্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন 3 মান্থ। আর যদি এর থেকে বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আলাদা করে কোনো টাকা আপনার পে করতে হবে না। 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন, থাকতে পারবেন। নতুন ব্যাচ, প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হবে, রাত 9টায় শুরু হবে, যাতে করে আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী হন, বা অন্য যে কোনো পেশার মানুষ, মানে সময় বের করে ফ্রি টাইমে ক্লাসগুলো করতে পারেন। প্রত্যেকটা ক্লাস স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিব। প্রত্যেকটা ক্লাস শেষে আপনাকে রেকর্ড এবং পিডিএফ ফাইল দিয়ে দিব, অর্থাৎ যদি কেউ কোনো ক্লাস মিস করে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর আমার এই ক্লাস প্রত্যেকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা টপিক পড়াবো, যাতে করে একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ইংরেজি ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে, সেভাবে আমি শেখাবো। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, 30টা ক্লাস থাকবে স্পিকিং এর উপর, 10টা ক্লাস থাকবে রাইটিং এর উপর। যারা রাইটিং এ দুর্বল, এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং 20টা ক্লাস থাকবে প্র্যাকটিক্যাল, অর্থাৎ ওরাল ডেভেলপমেন্টের জন্য। অনেকেই আছে কোর্স করে, টিচার শেখায়, স্টুডেন্ট শেখে, শিখে বসে থাকে। বসে থাকলে তো হবে না, আপনাকে কাজ করতে হবে। এটা সায়েন্স না বা ম্যাথ না যে টিচার শেখালো শেষ, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। এর জন্য প্রতিদিন কনভারসেশন, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস নিয়ে থাকি। এটা আপনি দিবেন, ভুল হলে আমি ধরাই দিব আমার অধীনে থেকে, এবং সবগুলো ক্লাস আমিই নিব। আপনি অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন।
2,000 টাকা কোর্স ফি, টাকা সেন্ড মানি করে জানালে আমি পেইড কোর্সে অ্যাড করে নিব। এই নাম্বারে বিকাশ, নগদ বা রকেট আছে, সেন্ড মানি করে জানাবেন। আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারবেন। আর হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক করতে পারবেন, এই নাম্বারে সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটা স্ক্রিনশট দিলে নতুন ব্যাচ আগামী 17 তারিখ, আজকে 13 তারিখ, আবারও বলছি 17 তারিখ শনিবার থেকে রাত 9টায় সম্পূর্ণ নতুন একটি পেইড কোর্স শুরু হবে আমার। যারা করতে চান ভর্তি হতে পারবেন 2,000 টাকা দিয়ে। একবারে না দিতে পারলে 1,000 টাকা অ্যাডভান্স করেও শুরু করতে পারবেন। যদি পড়ানো ভালো লাগে, টেকনিক ভালো লাগে, শেখার ইচ্ছা থাকে, প্রফেশনাল হওয়ার ইচ্ছা থাকে, আপনি আসতে পারেন। আই ক্যান সে দ্যাট আপনি ব্যর্থ হবেন না। আপনি উইদিন ভেরি শর্ট টাইম আপনি ফ্লুয়েন্ট এবং এক্সপার্ট হতে পারবেন। আর দ্রুত ভর্তি হয়ে যাবেন, কারণ এই টাইমে প্রচুর স্টুডেন্ট ভর্তি হচ্ছে। কারণ আমার অনেক স্টুডেন্ট পেন্ডিং এ আছে, যারা আগের ব্যাচে মাঝখান থেকে ক্লাস পেয়েছে বলে ভর্তি হয়নি, এখন ভর্তি হবে। আর 30 জনের বেশি আমি নিব না এটাতে, এতটুকু আমি কনফার্ম করে রাখছি। এই জন্য যারা হতে চান দ্রুত ভর্তি হওয়ার চেষ্টা করবেন। আর আগামীকালও সেম টাইম রাত 8:30টায় আপনারা সেকেন্ড স্পিকিং এন্ড রাইটিং এর ক্লাসে জয়েন করবেন। আরেকটা টপিক দেখাবো, আরেকটা কনভারসেশন এবং রাইটিং নিয়ে কথা বলবো, ট্রান্সলেশন নিয়ে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আর এই ক্লাসে রেকর্ড পিডিএফ ফাইল দিব। আর যেটা বললাম, যারা ইন্ডিয়া থেকে আসেন গুগল পে বা ফোন পে করেও ক্লাস শুরু করতে পারবেন। আর যারা আমার বইটা, আমার লেখা বইটা যারা অর্ডার করতে চান তারা অর্ডার করতে পারেন ওয়েবসাইট থেকে। আমি আপনাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিব। আমার লেখা বইটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, আমার এখানে তো এটা ক্যামেরাটা কি করে, একটা মিনিট। আচ্ছা, পোর্ট্রেট লাইটটা অফ করে দিলে হয়তো দেখতে পারবেন। এই দেখেন, আশা করি আপনারা দেখতে পারছেন, এটা উল্টো দেখা যাচ্ছে। এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, অনেক বড় একটা বই, এবং ভিতরের পেপার গুলো একদম ক্রিম পেপার, অনেক সুন্দর করে সবকিছু অর্গানাইজ করা হয়েছে এই বইটাতে। আহ, সহজ এবং সাবলীল ভাষায় আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান, এটা আপনার কাছে রাখতে পারেন। 500 টাকা প্রাইস, সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 620 টাকা। অনেকে বলতে পারেন ঢাকার ভিতরেও যদি 620 টাকা অনেক বেশি হয়ে যায়, কারণ হচ্ছে এটা খুলনা থেকে ডেলিভারি হয়, ওই সোনামুখ অর্গানাইজেশন এই খুলনাতে। তো এই জন্য এটা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে 120 টাকা রাখা হয়েছে। একটু কষ্ট হলেও যদি পারেন নেওয়ার চেষ্টা করবেন। ইংরেজি শেখার জন্য আপনার পূর্ণাঙ্গ একটা গাইডলাইন হবে। আর যদি আমার ক্লাসগুলো রেগুলারিটি মেনটেন করে করতে পারেন, তাহলে তার কোনো কথাই নেই, অনেক ইফেক্টিভ ওয়েতে এই ভাষাটা আপনি ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এই হচ্ছে মেইন বিষয়। যারা করতে চান তারা